কিছু প্রশ্ন দেওয়া হয়েছে, আনসার দিই নাই। আনসার আমার কাছে আছে, এগুলো আনসার দিই নাই। তুমি একটু বই থেকেও টুকটাক দেখার জন্য, আবার শুধু শীত পাওয়ার পর বইয়ের কথা ভুলে যাবা, যাতে বই যে একটা কিনছো ওটা যাতে মনে থাকে, সেজন্য এই কোশ্চেনগুলোর আনসার দিই নাই। তুমি এগুলো বই থেকে শিখবা। যদি আনফরচুনেটলি কোনো কোশ্চেন যদি না পাও আনসার, তাহলে আমাকে বলবা, আমি আনসার দিয়ে দিব। আমার কাছে সবগুলোর আনসার রেডি করা আছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, বই নাই থাকলে বই কিনতে হবে, ঠিক আছে? এখন সব বইয়ের দোকান সব খুলছে, বই কিনে ফেলতে হবে। আজ হোক কাল হোক বই তো লাগবেই, বই ছাড়া তো আর হবে না। যারা চ্যাটে মেসেজ দিচ্ছ তাদের আনসার আমি পরে দিব। আচ্ছা, তাহলে পার্টের কোশ্চেন গুলো শিখবা। এরপরে পার্ট বিসি, বড় প্রশ্নের আনসার দিয়ে দিছি। দেখো পাশে ইন্ডিকেট করা আছে, ন্যাশনাল ইউনিভার্সিটি 2013-18 দুইবার আসছে। ডিসকাস দ্য ক্লাসিফিকেশন অফ কস্ট প্রিডিক্টিং টু কস্ট বিহেভিয়ার, ঠিক আছে? ওটা দুইবার আসছে, ওটা শিখে ফেলবো। প্রিভিয়াস কোশ্চেন সবসময় ইম্পর্টেন্ট, যে কোনো সাবজেক্টে, ন্যাশনাল ইউনিভার্সিটির যে কোনো সাবজেক্টে প্রিভিয়াস কোশ্চেন অলওয়েজ ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আসো 2 নাম্বার কোশ্চেন, 2-3 শো দ্য ডিফারেন্স বিটুইন প্রোডাক্ট কস্ট অ্যান্ড পিরিয়ড কস্ট। এটা 2017 সালে আসছে, ইম্পর্টেন্ট, শিখে ফেলবা। আমি যখন মডেল টেস্ট পরীক্ষা নিব তখন আমি এগুলা থেকে কিন্তু কোশ্চেন দিব, ঠিক আছে? ম্যাথের পাশাপাশি এগুলা থেকে কোশ্চেন দিব, তোমাকে এগুলো আনসার দিতে হবে। আচ্ছা, আমরা ম্যাথের দিকে যাই। আচ্ছা, এই দেখো, এই ফরম্যাটটা একটু দেখো। এটা হচ্ছে কস্ট শিটের মাস্টার ফরম্যাট। মাস্টার ফরম্যাট বলতেছি কেন? কারণ প্রত্যেকটা অঙ্কই আমাদেরকে এই ফরম্যাটে যেতে হবে, প্রত্যেকটা অঙ্কই। এছাড়াও অনেক কিছু আছে, দেখাবো স্টেপ বাই স্টেপ, তবে সবচেয়ে মূল ফরম্যাট হচ্ছে এটা। যারা কস্ট অ্যাকাউন্টিং এ ক্লাস করছো তাদের আইডিয়া আছে যে এটাই হচ্ছে মেইন, এই জিনিসটা দিয়ে মূলত কস্ট শিটের প্রত্যেকটা অঙ্ক করতে হবে। বাকিটা হচ্ছে কিছুটা নতুন নিত্য নতুন কিছু আসবে, তবে মূল হচ্ছে এই জিনিসটা। তো এই জিনিসটা বোঝানোর পর আমি অঙ্কে চলে যাব। অনেকের ধারণা আছে, তারপরে একবার দ্রুত রিপিট করতেছি, রিপিট করে তারপরে আমরা মূল অঙ্কে চলে যাব। আচ্ছা, ভিডিও কি ঘোলা, ভিডিওগুলা কখন আপলোড করবেন? এগুলা কি এখন প্রশ্ন করার সময় নাকি, যে ভিডিওগুলা কখন আপলোড করবেন? ক্লাস শেষে বলবো। আচ্ছা দেখো, প্রথমেই এই ফরম্যাটের মধ্যে যে জিনিসটা আছে সেটা হচ্ছে একটা পণ্য উৎপাদন থেকে শুরু করে বিক্রয়ের আগ পর্যন্ত, উৎপাদন থেকে শুরু করে বিক্রয়ের আগ পর্যন্ত যে ধাপগুলো অতিক্রম করে, ওই ধাপগুলো মূলত এখানে দেওয়া আছে। কোনো পণ্য উৎপাদন করতে হলে প্রথমে আমাদের কি লাগবে? কাঁচামাল লাগবে। তো কাঁচামাল যে লাগলে, কাঁচামাল হচ্ছে কয়েক ধরনের কাঁচামাল আছে একটা ব্যবসা প্রতিষ্ঠানে। প্রথমত প্রারম্ভিক কাঁচামাল থাকতে পারে, প্রতিষ্ঠানে কি থাকতে পারে? প্রারম্ভিক কাঁচামাল। কেননা ব্যবসা প্রতিষ্ঠান একটা চলমান ধারণার উপর প্রতিষ্ঠিত। যে ব্যবসা প্রতিষ্ঠান 1-2 দিনের জন্য গড়ে ওঠে না। মনে করো এখন হচ্ছে জুলাই মাস, তাহলে জুলাই মাসের শুরুতে আমার যে কাঁচামালটা থাকবে সেটা নিশ্চয়ই গত জুন মাসের সমাপনীটা। তো যেটা জুন মাসের সমাপনী সেটা জুলাই মাসের জন্য প্রারম্ভিক, দ্যাট মিন্স ওপেনিং। তো ওপেনিং র ম্যাটেরিয়ালস প্রশ্নে দেওয়া থাকবে, আমরা বসাবো শুরুতে। এরপরে নতুন করে যদি পারচেস করে, কাঁচামাল যদি নতুন করে পারচেস করে, তাহলে সেটা প্রারম্ভিক কাঁচামালের সাথে আমরা যোগ করে দিব। এরপর আসো ট্রান্সপোর্টেশন ইন, ক্রয় পরিবহন, যেটার অপর নাম ক্যারিজ ইনওয়ার্ড, অথবা এটাকে ফ্রেইট ইনও বলে। হ্যাঁ, ট্রান্সপোর্টেশন ইন অথবা ক্যারিজ ইনওয়ার্ড অথবা ফ্রেইট ইন, ঠিক আছে? যে নামেই থাকুক না কেন, কথা একই, ক্রয় পরিবহন। ক্রয় পরিবহন থাকলে যোগ করব। আর যদি পার্সেস ডিসকাউন্ট থাকে, পার্সেস ডিসকাউন্ট থাকে তাহলে আমরা বিয়োগ করে দিব, ঠিক আছে? আচ্ছা, সব যে প্রশ্নে থাকবে তা না, এটা একটা ফরম্যাট। ফরম্যাট বিদায় এখানে আমি সব কিছু নিয়ে আসছি, বাট তোমার যে অঙ্কের মধ্যে এত কিছু আসবে তা কিন্তু না, অঙ্কে আরো কম থাকবে, তবে জিনিসগুলা এলোমেলো থাকতে পারে। আমরা সব সময় এই সিকোয়েন্সটা মেনটেন করব। তো যোগ বিয়োগ করে যে ফিগারটা পাবো তার নাম হচ্ছে র ম্যাটেরিয়ালস অ্যাভেলেবল ফর ইউজড, অর্থাৎ আমি কারখানায় উৎপাদন করার জন্য আমার হাতে কতটুকু কাঁচামাল অ্যাভেলেবল আছে,
সেটা। এরপর সেখান থেকে যদি আমি ক্লোজিং র ম্যাটেরিয়ালসটা বাদ দিয়ে দিই, ক্লোজিং মিন্স সমাপনী। সমাপনী মানে যে ম্যাটেরিয়ালটা ইউজড হয় নাই, যে ম্যাটেরিয়ালটা ইউজড হয় নাই সেটাকে বলা হবে সমাপনী কাঁচামাল। তো সমাপনী কাঁচামাল বা আনইউজড কাঁচামালটা যদি আমি বাদ দিয়ে দিই, তার মানে যেটা আমি পাবো সেটার নাম হচ্ছে র ম্যাটেরিয়াল ইউজড। সমাপনী কাঁচামাল বাদ দিয়ে দিলে যেটা পাবো সেটার নাম হচ্ছে র ম্যাটেরিয়াল ইউজড। র ম্যাটেরিয়াল ইউজড এর অপর নাম হচ্ছে র ম্যাটেরিয়ালস কনজিউম। অপর নামগুলা, অল্টারনেটিভ নামগুলা অবশ্যই মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে? এই চ্যাপ্টার থেকে কিছু মিসিং ফিগারের অঙ্ক আসে। ওই মিসিং ফিগারের অঙ্কের ক্ষেত্রে তারা কি করে, কিছু টোটাল মান প্রশ্নে দিয়ে দেয়, তো ওই মানগুলা ভিন্ন ভিন্ন নাম দিয়ে দেয়। এখন মনে করো তুমি শিখছো র ম্যাটেরিয়াল ইউজড, কিন্তু প্রশ্নে লেখা আছে র ম্যাটেরিয়ালস কনজিউমের মান। তুমি যদি না জানো যেটাকে র ম্যাটেরিয়াল ইউজড বলে সেটাকেই কনজিউম বলে, এটা যদি তোমার জানা না থাকে তাহলে তুমি মিসিং ফিগারের অঙ্কগুলা করতে পারবা না। তো যাই হোক, ইনফরমেশন সব প্রশ্নে দেওয়া থাকবে, তোমার শুধু এই নামগুলো মুখস্থ রাখতে হবে। যেগুলো বোল্ড করা আছে, কালো করে আছে, সেগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে, যে কার সাথে কাকে যোগ করলে কি নাম দিতে হয়, এই নামগুলো মুখস্থ করতে হবে। এরপর আসো র মেটেরিয়াল ইউজড পর, কাঁচামালের পর একটা প্রতিষ্ঠানের যে জিনিসটা প্রয়োজন হয় সেটা হচ্ছে লেবারদের প্রয়োজন হয়। তোমার প্রতিষ্ঠানে শুধু কাঁচামাল থাকলেই হবে না, এই কাঁচামালকে কাজে লাগানোর জন্য শ্রমিকের প্রয়োজন হয়। আর শ্রমিকের প্রয়োজন হলে শ্রমিকদেরকে ওয়েজেস দিতে হয়, মজুরি দিতে হয়। এটাকে ডিরেক্ট ওয়েজেস বলে, আবার এটাকে ডিরেক্ট এক্সপেন্সও বলে, আবার কখনো কখনো এটাকে চার্জেবল এক্সপেন্সও বলে। এর বেশি না। এই তিনটা আইটেমের মধ্যে যে কোনো একটা বা দুইটা আইটেম প্রশ্নে থাকতে পারে, যেটাই থাকুক যোগ করে দিব। ডিরেক্ট ওয়েজেস থাকুক, অথবা ডিরেক্ট এক্সপেন্স থাকুক, অথবা চার্জেবল এক্সপেন্স থাকুক, যোগ করার পর যে জিনিসটা পাবো তার নাম হচ্ছে প্রাইম কস্ট। প্রাইম কস্ট মিন্স মুখ্য ব্যয়, ঠিক আছে। এরপর আসো প্লাস ফ্যাক্টরি ওভারহেড। যেহেতু এটা কস্ট শিটের অঙ্ক, খরচগুলো একের পর এক শুধু যোগ হতে থাকবে। ফ্যাক্টরি ওভারহেড, কারখানা উপরিব্যয়। কারখানা উপরিব্যয়ের অপর নাম ম্যানুফ্যাকচারিং ওভারহেড, অথবা এটাকে বলা হয় ওয়ার্কস ওভারহেড। দেখো এই খরচের পাশে একটা কোলন চিহ্ন দেওয়া আছে। কোলন চিহ্নটা কেন দেওয়া হয়েছে? এই জন্য দেওয়া হয়েছে যে এই ফ্যাক্টরি ওভারহেড কিন্তু একটা খরচ না, অনেকগুলো খরচের সমষ্টি। যে সকল খরচ ফ্যাক্টরির সাথে সংশ্লিষ্ট বা যে খরচগুলো ফ্যাক্টরিতে হয়, ওই খরচগুলোকে একসাথে বলা হয় ফ্যাক্টরি ওভারহেড। তুমি আবার এটা মনে করবা না যে ফ্যাক্টরি ওভারহেড প্রশ্নে সরাসরি দেয়া থাকবে। না, প্রশ্নে সরাসরি দেয়া থাকতেও পারে, আবার ফ্যাক্টরি ওভারহেড সরাসরি না দিয়ে ফ্যাক্টরিতে যে খরচগুলো হয় সেগুলো আলাদা আলাদা করে দেয়া থাকতে পারে। সরাসরি ফ্যাক্টরি ওভারহেড লিখে দিলে তো অঙ্কটা সহজ, বাট যখন খরচগুলো, ফ্যাক্টরির খরচগুলো যখন আলাদা আলাদা দেয়া থাকে, তখন অনেকে কনফিউজড হয়ে যায় যে আসলে এটা কি ফ্যাক্টরিতে হবে নাকি অফিসে হবে। কারণ আমাদের নিচে কিন্তু আরো একটা অপশন আছে, অফিস ওভারহেডের একটা অপশন আছে। কিছু খরচ আছে ফ্যাক্টরিতে হয়, কিছু খরচ আছে অফিসে হয়, কিছু খরচ আছে সেলিং অ্যান্ড মার্কেটিং এ হয়। তো এই জায়গায় অনেক স্টুডেন্ট কনফিউজড হয় যে কোন খরচটা আসলে ফ্যাক্টরিতে হবে, কোন খরচটা অফিসে হবে, আর কোন খরচটা সেলিং অ্যান্ড মার্কেটিং এ হবে। তো ফ্যাক্টরি ওভারহেড চেনার জন্য, যদিও অঙ্ক করতে করতে বিষয়গুলো ক্লিয়ার হবে, তারপরেও আগে থেকে চেনার জন্য আমি ফ্যাক্টরি ওভারহেড খরচগুলোকে কিন্তু আলাদা করে লিখে দিয়েছি, ঠিক আছে, যাতে তোমার চিনতে সুবিধা হয়, যাতে তোমার বুঝতে অসুবিধা হয়, সেজন্য আমি আলাদা করে দিয়ে দিছি। আমি একটু নিচের দিকে দেখাই। এই যে দেখো, ফ্যাক্টরি ওভারহেড। আমি আবার বলতেছি, যে সকল খরচ ফ্যাক্টরিতে হয় বা ফ্যাক্টরির সাথে রিলেটেড, ওই খরচগুলোকে বলা হয় ফ্যাক্টরি ওভারহেড। তোমার কমন সেন্স দিয়ে বুঝে নিতে হবে। প্রথমে আছে দেখো ইনডিরেক্ট ম্যাটেরিয়াল। যে কোনো খরচের আগে ইনডিরেক্ট থাকলেই, ইনডিরেক্ট মিন্স পরোক্ষ, একদম যে কোনো খরচের আগে পরোক্ষ থাকলেই সেটাকে ফ্যাক্টরিতে বসাবা। কারণ ফ্যাক্টরি খরচগুলোকে মূলত পরোক্ষ খরচ বলে। কারখানাতে যে সকল খরচ হয় সেগুলোকে পরোক্ষ খরচ বলে। এজন্য যে কোনো খরচের আগে ইনডিরেক্ট কথাটা থাকলেই তুমি সরাসরি চোখ বন্ধ করে তা ফ্যাক্টরিতে বসাই দিবা। এই যে এখানে লেখা আছে ইনডিরেক্ট ম্যাটেরিয়াল, পাশেরটাতে দেখো লেখা আছে ইনডিরেক্ট লেবার। হ্যাঁ, যেখানে ইনডিরেক্ট কথাটা থাকবে সেটাই ফ্যাক্টরিতে। এরপরে দেখো ফ্যাক্টরি ম্যানেজারের স্যালারি, এটা তো ফ্যাক্টরি কথাটা উল্লেখই আছে। এরপরে বলা আছে ফ্যাক্টরি রেন্ট। এরপরে টেকনিক্যাল ডিরেক্টরস ফি। কেন টেকনিক্যাল ডিরেক্টরস ফি ফ্যাক্টরিতে? কারণ টেকনিক্যাল জিনিসগুলো তো ফ্যাক্টরিতেই থাকে। এরপরে ফ্যাক্টরি রিপেয়ার্স এন্ড মেইনটেনেন্স আছে,
depreciation on factory building, A for a factory stationery, workers welfare expense. ওয়ার্কাররা কোথায় থাকে? ফ্যাক্টরিতে থাকে। ওয়েলফেয়ার এক্সপেন্স মানে কল্যাণ তহবিল সংক্রান্ত খরচ। কল্যাণ তহবিল ওয়েলফেয়ার ফান্ড ক্রিয়েট করা হয় শ্রমিকদের জন্য। হ্যাঁ, ওয়েলফেয়ার ফান্ড ক্রিয়েট করা হয় শ্রমিকদের জন্য, আর শ্রমিকরা থাকে কোথায়? ফ্যাক্টরিতে। সেজন্য ওয়েলফেয়ার ফান্ডের সাথে রিলেটেড যে কোনো এক্সপেন্স ফ্যাক্টরিতে বসবে। আর যদি তোমাকে বলে ফরবিডেন ফান্ড রিলেটেড এক্সপেন্স, সেটা কিন্তু আবার অফিসে বসবে। কেননা ফরবিডেন ফান্ড ক্রিয়েট করা হয় এমপ্লয়ীদের জন্য। এমপ্লয়ি মিন্স কর্মী, আর লেবার মিন্স শ্রমিক। এমপ্লয়ি থাকে অফিসে, কর্মীরা থাকে অফিসে, তারা স্যালারি পায়, তারা তাদের জন্য প্রতিষ্ঠান প্রভিডেন্ট ফান্ড গঠন করে, ওগুলো বসবে অফিসে। কিন্তু লেবাররা থাকে ফ্যাক্টরিতে, লেবারদের জন্য ক্রিয়েট করা হয় ওয়েলফেয়ার ফান্ড, কল্যাণ তহবিল। তাই ওয়েলফেয়ার ফান্ডের সাথে রিলেটেড এক্সপেন্স গুলা বসবে কারখানাতে। খেয়াল রাখবা, তোমাকে যদি বলে ফ্যাক্টরি রেন্ট, কারখানা ভাড়া, তখন বসবে ফ্যাক্টরিতে। আর তোমাকে যদি বলে অফিস রেন্ট, অফিস ভাড়া, তখন তুমি বসাবা অফিসে। তোমাকে যদি বলে ফ্যাক্টরি স্টেশনারি, তাহলে তুমি বসাবা ফ্যাক্টরিতে। তোমাকে বলে যদি অফিস স্টেশনারি, তাহলে অফিসে বসাবা। একদম সিম্পল জিনিসগুলা। এরপর তোমাকে যদি বলে ফ্যাক্টরি বিল্ডিং এর ডেপ্রিসিয়েশন, তুমি ফ্যাক্টরিতে বসাবা। তোমাকে যদি বলে অফিসের বিল্ডিং এর ডেপ্রিসিয়েশন, তাহলে অফিসে বসাবা। এরপর তোমাকে যদি বলে ফ্যাক্টরি সাপ্লাইস, ফ্যাক্টরিতে বসাবা। আর যদি বলে অফিস সাপ্লাইস, অফিসে বসাবা। একদম কমন সেন্সের ব্যাপার জিনিসগুলা। যেটা অফিসে হবে, অফিস লেখা থাকবে, সেটা অফিসে বসবে। আর যেটা ফ্যাক্টরি লেখা থাকবে, সেটা ফ্যাক্টরি বসবে। এরপর দেখো, এদিকে ফ্যাক্টরি সুপারভিশন আছে, এদিকে কোয়াল, গ্যাস, ফুয়েল, তারপরে মোটিভ পাওয়ার, এগুলো সব মেশিনের সাথে রিলেটেড, ফ্যাক্টরিতে বসবে। ফ্যাক্টরি ইন্স্যুরেন্স প্রিমিয়াম ফ্যাক্টরিতে বসবে। ডেপ্রিসিয়েশন অফ প্লান্ট অ্যান্ড মেশিনারি, তাও ফ্যাক্টরিতে বসবে। অলওয়েজ ফ্যাক্টরিতে বসবে। এগুলো সব ফ্যাক্টরির সাথে রিলেটেড। কস্ট অফ আইডল টাইম, কস্ট অফ কোয়ালিটি কন্ট্রোল, এই জিনিসগুলো সব ফ্যাক্টরির সাথে রিলেটেড বিদায় এই টাইপের খরচ প্রশ্নে দেওয়া থাকলে আমরা ফ্যাক্টরিতে বসাবো। তবে একটা জিনিস মাথায় রাখবা, যে এতগুলো যে খরচ আমি এখানে লিখে দিচ্ছি, আসলে কিন্তু সব খরচ কিন্তু প্রশ্নে দেয়া থাকবে না। প্রশ্নে আরো কম দেয়া থাকবে, প্রশ্নে আরো খরচ কম দেয়া থাকবে। যাদের প্রশ্ন আছে আমি প্রশ্ন করার জন্য সময় দিব, এখন কোশ্চেন করবা না, ঠিক আছে? আমি একটু পরে সময় দিব, তখন কোশ্চেন করবা। আচ্ছা, এরপরে আসো আমরা আবার মূল ফর্মেটে চলে যাই। যাদের প্রশ্ন থাকবে খাতায় টুকে রাখবা, আমি যখন টাইম দিব তখন প্রশ্নগুলো করবা। এরপর আসো, ফ্যাক্টরি ওভারহেডের নিচে কি লেখা আছে? মাইনাস সেলস অফ স্ক্র্যাপ। সাধারণত থাকে না, 5, 8, 10টা অঙ্ক করলে হয়তো একটাতে পাবা। যদি কোনো অঙ্কে থাকে সেলস অফ স্ক্র্যাপ, স্ক্র্যাপ বিক্রি করে টাকা পাইছে, তাহলে সেটা মাইনাস করে দিবা। মাইনাস করার পর টোটাল যে খরচটা পাবো সেটার নাম হচ্ছে টোটাল ফ্যাক্টরি কস্ট, অপর নাম হচ্ছে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট, অথবা এটার নাম হচ্ছে ওয়ার্কস কস্ট। অল্টারনেটিভ নামগুলা মনে রাখবা। টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট যে কথা, টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট যে কথা, ফ্যাক্টরি কস্ট একই কথা, ওয়ার্ক কস্ট একই কথা, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো, ওপেনিং ওয়ার্কিং প্রসেস যোগ ক্লোজিং ওয়ার্কিং প্রসেস বিয়োগ। এখন খেয়াল করো, ওয়ার্কিং প্রসেস জিনিসটা কি? আধা প্রস্তুতকৃত পণ্য। যে পণ্যটা 100% প্রডিউসড হয় নাই, সেটাকে বলা হয় ওয়ার্কিং প্রসেস। যেমন মনে করো, এই যে এটা একটা মার্কার, হ্যাঁ, এটা একটা মার্কার। এই মার্কারের দুইটা অংশ, একটা হচ্ছে বডি আর একটা হচ্ছে ক্যাপ। হ্যাঁ, তো মনে করো বডিটা প্রডিউসড হয়েছে, এখনো ক্যাফেটা তৈরি হয়নি, তাহলে আমরা কি বলবো? আমরা বলবো এটাকে ওয়ার্কিং প্রসেস। 100% প্রডিউসড না হওয়া পর্যন্ত একটা পণ্যকে ওয়ার্কিং প্রসেস বলে। অর্থাৎ এটা যদি 80% উৎপাদন হয়ে যায়, 90% উৎপাদন হয়ে যায়, তাও এটাকে বলবো কি? ওয়ার্কিং প্রসেস, ঠিক আছে? তাহলে একটা পণ্য 100% উৎপাদন না হওয়া পর্যন্ত প্রসেসিং এ থাকলে সেটাকে আমরা ওয়ার্কিং প্রসেস বা ওয়ার্কিং প্রোগ্রেসও বলতে পারি, ঠিক আছে? তো ওপেনিং ওয়ার্কিং প্রসেস থাকলে যোগ করব, ক্লোজিং থাকলে বিয়োগ করব। যোগ বিয়োগ করে যে ফিগারটা পাবো তার নাম হচ্ছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারের অপর নাম হচ্ছে প্রোডাকশন কস্ট, উৎপাদন ব্যয়। এরপর আসো, ওপেনিং ফিনিশ গুডস যোগ ক্লোজিং ফিনিশ গুডস বিয়োগ। ফিনিশ গুডস, ওয়ার্কিং প্রসেসের পর আসছে কি? ফিনিশ গুডস। ফিনিশ গুডস মানে চূড়ান্ত পণ্য। যখন বডি এবং ক্যাপ
দুইটাই তৈরি হয়ে যাবে, তখন সেটাকে আমরা বলবো ফিনিশ গুডস। বডি এবং ক্যাপ দুইটাই তৈরি হয়ে গেলে, অর্থাৎ 100% উৎপাদন হয়ে গেলে সেটাকে আমরা বলবো কি ফিনিশ গুডস। ঠিক আছে, একটা জিনিস খেয়াল করো, এখানে কস্ট শিটের ফরম্যাটের মধ্যে সকল ওপেনিং যোগ হয় আর সকল ক্লোজিং কি হয়, বাদ যায়। সকল ওপেনিং যোগ হচ্ছে, সকল ক্লোজিং বাদ যাচ্ছে। দেখো ওই উপরে ওপেনিং র ম্যাটেরিয়ালস আর ক্লোজিং র ম্যাটেরিয়ালস যোগ বিয়োগ হয়েছে, আবার এখানে মাঝখানে ওপেনিং ওয়ার্কিং প্রসেস যোগ ক্লোজিং ওয়ার্কিং প্রসেস বিয়োগ, আবার ওপেনিং ফিনিশ গুডস যোগ ক্লোজিং ফিনিশ গুডস বিয়োগ। তাহলে বলতে পারে যে সকল ওপেনিং যোগ হয়, সকল ক্লোজিং বিয়োগ যায়। আচ্ছা, যোগ বিয়োগ করার পরে যে ফিগারটা পাবো তার নাম হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয়। এরপর বিক্রিত পণ্যের ব্যয় মানে পণ্যটা বিক্রয় উপযোগী হয়ে গেছে। একটা পণ্য বিক্রয় উপযোগী হয়ে গেলে বিক্রয়ের আগ পর্যন্ত দুই ধরনের খরচ হয়। একটা পণ্য উৎপাদন হয়ে যাওয়ার পর বিক্রয়ের আগ পর্যন্ত দুই ধরনের খরচ হয়। একটা হচ্ছে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, অর্থাৎ প্রশাসনিক খরচ। আরেকটা হচ্ছে সেলিং অ্যান্ড মার্কেটিং এক্সপেন্স। একটা হচ্ছে অফিস অ্যান্ড অ্যাডমিন এক্সপেন্স, আর একটা সেলিং অ্যান্ড মার্কেটিং এক্সপেন্স। ওই যে একটু আগে দেখাইলাম যে ফ্যাক্টরি ওভারহেড যেরকম একটা খরচ নয়, অনেকগুলো খরচের সমষ্টি, ঠিক তেমনি অফিস অ্যান্ড অ্যাডমিন, সেলিং অ্যান্ড মার্কেটিং কিন্তু একটা খরচ না, অনেকগুলো খরচের সমষ্টি। তো এগুলো প্রশ্নে সরাসরি দেওয়া থাকতে পারে, অথবা খরচগুলো আলাদা আলাদা করে দেওয়া থাকতে পারে। যদি খরচগুলো আলাদা আলাদা করে দেওয়া থাকে, তাহলে আমি কিভাবে চিনবো যে এটা কি অফিসে বসবে নাকি সেলিং এ বসবে নাকি ফ্যাক্টরিতে বসবে? সেজন্য আমি কিছু ডেমো দিয়ে দিছি, এক্সাম্পল দিয়ে দিছি। যদিও এক্সাম্পল মুখস্থ করে রাখার জিনিস না, তুমি অঙ্ক প্র্যাকটিস করতে করতে জিনিসগুলো তোমার মাথায় সেট হয়ে যাবে। তারপর আগে থেকে আইডিয়া নেওয়ার জন্য আমি কিছু হিন্টস দিয়ে দিছি। দেখো, এই যে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডের মধ্যে কি কি খরচ দেখো, অফিস রেন্ট, ডেপ্রিসিয়েশন অফ স্টাফ কার, তারপরে আছে অফিস ইলেকট্রিসিটি বিল, এরপরে আছে ডেপ্রিসিয়েশন অফ অফিস বিল্ডিং, অফিস সাপ্লাইস, অফিস স্যালারিজ, অফিস আদার্স অফিস এক্সপেন্স। দেখছো সবগুলোতে কিন্তু অফিস কথাটা লিখা আছে। ওই ডেপ্রিসিয়েশন অফ স্টাফ কারের এখানে অফিস লিখা নাই। এখন দেখো স্টাফ কোথায় থাকে, স্টাফ মানে কর্মী, কর্মী কোথায় থাকে? কর্মী কি ফ্যাক্টরিতে থাকে? না, ফ্যাক্টরিতে যারা থাকে তাদেরকে বলা হয় লেবার, শ্রমিক। আর স্টাফ বা এমপ্লয়ি থাকে অফিসে। তাহলে স্টাফ বা এমপ্লয়ির সাথে রিলেটেড এক্সপেন্স অফিসেই বসবে, এই জন্য স্টাফ কারের ডেপ্রিসিয়েশনটা অফিসে বসবে। আর যদি বলো যে লেবারদের জন্য ডেপ্রিসিয়েশন, তখন সেটা ফ্যাক্টরিতে বসাবো। জিনিসগুলা তুমি কমন সেন্স দিয়ে চিন্তা করবা। এরপর আসো সেলিং অ্যান্ড মার্কেটিং এক্সপেন্স। সেলিং অ্যান্ড মার্কেটিং এক্সপেন্স, সেল করার জন্য, পণ্য বিক্রি করার জন্য যে খরচগুলো হয় সেগুলোকে বলা হয় সেলিং অ্যান্ড মার্কেটিং এক্সপেন্স। যেমন বিজ্ঞাপন দিতে হয়, অ্যাডভার্টাইজমেন্ট, তারপরে ডেলিভারি ভ্যান মেইনটেনেন্স, তারপরে সেলস কমিশন দিতে হয়, তারপরে প্যাকেজিং, প্যাকেট করতে হয়, প্যাকেজিং চার্জ, সেলস প্রমোশন, সেলস ম্যানেজার স্যালারিজ। ঠিক আছে, এরপর এখানে যদি আরেকটা জিনিস থাকতে পারে তোমার ব্রাঞ্চ অফিস এক্সপেন্স, ব্রাঞ্চ অফিস এক্সপেন্স। হ্যাঁ, আচ্ছা, এটা আমি ডিটেলস পরে বলবো। জাস্ট আগে এতটুকু দেখো, সেলিং অ্যান্ড মার্কেটিং ওভারহেড। সেলিং অ্যান্ড মার্কেটিং এর মধ্যে আছে কি, বিজ্ঞাপন, ডেলিভারি ভ্যান মেইনটেনেন্স, সেলস কমিশন, প্যাকিং চার্জ, সেলস প্রমোশন, সেলস ম্যানেজার স্যালারি। তাহলে এই খরচগুলা পণ্য বিক্রি করতে গিয়ে হয়, সেজন্য এগুলোকে বলা হয় সেলিং অ্যান্ড মার্কেটিং। তাহলে প্রশ্নে যখন খরচগুলো আলাদা আলাদা করে দেয়া থাকবে, আমাদের কাজ হচ্ছে সিলেক্ট করতে হবে কোনটা অফিসে বসবে, কোনটা ফ্যাক্টরিতে বসবে, কোনটা সেলিং অ্যান্ড মার্কেটিং এর মধ্যে বসবে। ওকে, তাহলে সবগুলো খরচ যোগ করার পর যে ফিগারটা পাবো তার নাম হচ্ছে টোটাল কস্ট। টোটাল কস্টের অপর নাম হচ্ছে কস্ট অফ সেলস। তো টোটাল কস্টের সাথে প্রফিট যোগ করলে আমরা সেলস পেয়ে যাব, তাহলে আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে। আর প্রফিট সম্পর্কে প্রশ্নে বলে দিবে যে প্রফিট কি খরচের উপরে ধরবো নাকি প্রফিট সেলস এর উপরে ধরবো, বা প্রফিটটা কিভাবে বের করব, একটা হিন্টস প্রশ্নে দিয়ে দিবে, আমরা ওভাবেই ক্যালকুলেশনটা করে নিব। তো এই ফরম্যাট আশা করি বুঝছো। আমি ফরম্যাট এখানে ছোট করে দিলেও নিচে আবার ফরম্যাটের এলিমেন্টস গুলো ডিটেলস লিখে দিছি কোনটা কোথায় বসবে। তো এরপরেও যদি কারো কোনো আইটেমে কোশ্চেন থাকে, এখন কোশ্চেন করতে পারবা। এরপর কোশ্চেন শেষে আমি অঙ্কে চলে যাব। আমি একটা মডেল অঙ্ক দেখাবো,
ওখানে অঙ্কটা বোঝানোর পর আবার সবার কাছ থেকে সবাইকে সলিউশনটাও দেখাবো, এরপর আবার সবার কাছ থেকে প্রশ্ন নিব। আপাতত ফরম্যাট নিয়ে, ফরম্যাটের কোনো এলিমেন্টস বা কোনো আইটেম নিয়ে কারো যদি প্রশ্ন থাকে এখন প্রশ্ন করবা, আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি, এরপর আমরা মূল অঙ্কে চলে যাব। কারো প্রশ্ন থাকলে করো। স্যার ক্যারেজ আউটওয়ার্ড থাকে তখন কি করতে হবে? বিক্রয় পরিবহন, সেলিং এন্ড মার্কেটিং এক্সপেন্সে বসবে। স্যার স্যার আমার একটা কোশ্চেন আছে বলো। স্যার। ফ্যাক্টরি ওভারহেডে কস্ট অফ আইডল টাইম এবং কস্ট অফ কোয়ালিটি কন্ট্রোল ওইগুলো সম্পর্কে যদি একটু ধারণা দিতেন। হ্যাঁ, আর কস্ট অফ আইডল টাইম মানে তুমি একটা পণ্য উৎপাদন করার জন্য যে সময়টা, মনে করো 1 ঘন্টা সময় নিছো, ঠিক আছে, কিন্তু পণ্যটা উৎপাদন করতে গিয়ে তোমার 2 ঘন্টা সময় লেগে গেল, তাহলে 1 ঘন্টা যে ওয়াস্ট হয়েছে ওই সময় তো তুমি আরেকটা পণ্য বা অন্য কিছু করতে পারতা, তাহলে যে একটা লস হয়েছে, তো এই উৎপাদনের কাজগুলো হচ্ছে কোথায়, খরচটা হচ্ছে কোথায়, ফ্যাক্টরিতে। সেই জন্য কস্ট অফ আইডল টাইমটা ফ্যাক্টরিতে বসবে, যে আমার সময়ের অপচয় হয়ে গেছে, এই সময়ের অপচয় হওয়ার জন্য একটা খরচ আছে, ঠিক আছে। আর কোয়ালিটি কন্ট্রোলের জন্য খরচ, তো কোয়ালিটির মান নিয়ন্ত্রণ করে কোথায়, অফিসে নাকি ফ্যাক্টরিতে? যেহেতু উৎপাদন হয় ফ্যাক্টরিতে, তাহলে মান নিয়ন্ত্রণের কাজটাও হবে ফ্যাক্টরিতে। আর মান নিয়ন্ত্রণের জন্য যখন আমার একটা এক্সপেন্স হবে, কোয়ালিটি কন্ট্রোল করার জন্য কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজারের স্যালারি আছে, বা কোয়ালিটি এক্সপার্ট যারা, তাদেরকে একটা স্যালারি দিতে হয়। তো ওই রিলেটেড এক্সপেন্সগুলো যেহেতু প্রোডাকশনের সাথে রিলেটেড, আর প্রোডাকশন যেহেতু ফ্যাক্টরিতে হয়, সেজন্য এটাও ফ্যাক্টরিতে বসবে। আরো প্রশ্ন? স্যার আইডল টাইম কি উল্লেখ থাকবে প্রশ্নে? হ্যাঁ, অফকোর্স ডাইরেক্ট উল্লেখ থাকবে, এগুলো তোমাকে আবার ওয়ার্কিং করতে হবে তা না, ডাইরেক্ট প্রশ্নে উল্লেখ থাকবে। আর আমার মনে হয় না তুমি 20টা অঙ্ক করলেও এই টাইপের কোনো কষ্ট পাবা, তারপরে এগুলো ফরম্যাট বিধায় উল্লেখ করে দিছি, সাধারণত প্রশ্নে এটা থাকে না। হ্যাঁ বলো, আর পর। আচ্ছা আচ্ছা স্যার সেলস স্যার অফ মোটিভ পাওয়ার মানে কি? হ্যাঁ, একজন একজন করে প্রশ্ন করো। স্যার এখানে সেলস অফ স্ক্র্যাপ যেটা দিয়েছেন ওটা আমাদের কস্ট ম্যানেজমেন্ট, সেলস অফ স্ক্র্যাপ হ্যাঁ, সেলস অফ যেটা ওটা স্যার আমাদের কস্ট ম্যানেজমেন্টে দেখাইছে ক্লোজিং র মেটেরিয়াল থেকে মাইনাস দিছে, উনি ফ্যাক্টরি দেখে দেন উনি ওখান থেকে দিছে। ওই দেখো আমার ছকের নিচে একটা নোট লেখা আছে, নোটটা একটু পড়ো, বাংলায় লেখা আছে ছকের নিচে। সেলস অফ স্ক্র্যাপ ফ্যাক্টরি ওভারহেড অথবা ক্লোজিং ওয়ার্কিং প্রসেসের পর বাদ দিতে পারেন, অর্থাৎ তুমি ফ্যাক্টরি ওভারহেডের পরে বাদ দিলেও কারেক্ট হবে, ক্লোজিং ওয়ার্কিং প্রসেসের পরে বাদ দিলেও কারেক্ট হবে। উনি স্যার ওখানে না ক্লোজিং র মেটেরিয়াল মানে ওখান থেকে মানে ইউজ র মেটেরিয়ালস अवेलेबल ফর ইউজ নিচে থেকে মাইনাস দিছে। না, তাহলে ওটা স্যারের সাথে আরেকটু কনসাল্ট করবে, হ্যাঁ হয়তো কোনো কারণে কোনো মিস্টেক হয়েছে কিনা স্যারের সাথে একটু কনসাল্ট করবে, কেমন? আর একবার নেক্সট ক্লাসে স্যারকে এটা জিজ্ঞেস করবা। হ্যাঁ, এরপর নেক্সট কোশ্চেন। স্যার হলেজ মানে কি? অলওয়েজ হচ্ছে যে ফ্যাক্টরির সাথে রিলেটেড একটা এক্সপেন্স। আমি আসলে এটার ডিকশনারিতে একটু চেক করে দেখবার কি এটার বাংলা মিনিংটা কি, আমি জাস্ট এতটুকু জানি যে এটা ফ্যাক্টরির সাথে রিলেটেড একটা খরচ। বাংলা মিনিংটা হয়তো অলওয়েজ সার্চ দিলে হয়তো অলওয়েজই আসবে। ডিকশনারিতে মাঝে মধ্যে কিছু শব্দ আছে মানে যেটা ইংলিশ টাইপ করবে ওটাই আসে। এরপর মোটিভ পাওয়ারটা, হ্যাঁ, ওটা মোটিভ পাওয়ার ওটা মেশিনের সাথে রিলেটেড এক্সপেন্স। তোমার মেশিনে যেরকম ফুয়েল, লুব্রিকেন্টস, অয়েল যে জিনিসগুলো লাগে, মোটিভ পাওয়ারটা ঠিক ওই টাইপের কোনো একটা ম্যাটেরিয়ালস হবে। কোয়েল গ্যাস, ফুয়েল এগুলো ফ্যাক্টরিতে কেন? ইয়েস, এগুলো সবগুলো মেশিনে লাগে, তো মেশিন কোথায় থাকে? ফ্যাক্টরিতে, সেজন্য এগুলো ফ্যাক্টরির সাথে রিলেটেড। আর কারো প্রশ্ন? আর কারো কোশ্চেন আছে? ওকে, তাহলে আমরা একটা মডেল ম্যাথে চলে যাই, যে ম্যাথের মধ্যে আমি হিউজ এলিমেন্টস অ্যাড করছি, যাতে একটা ম্যাথ দিয়ে তুমি 4, 5টা, 6টা অঙ্ক তোমার প্র্যাকটিস হয়ে যায়। যেমন আমি যে ম্যাথটা বুঝাবো ওটার সাথে আমি তোমাদেরকে আজকে 3টে এসডব্লিউ দিব, ম্যাথের সলিউশনটা দিব, পাশাপাশি 3টে এসডব্লিউ দিব। তুমি দেখবা এই ম্যাথটা করার পর তুমি এসডব্লিউ গুলো সবগুলো করতে পারবা। এসডব্লিউ গুলো আবার আমার নিজের তৈরি করা না, সেগুলো পরীক্ষায় আসছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো ওগুলো তুমি দেখবে নিজ থেকেই করতে পারবা, আমি যখন অঙ্কটা বুঝাই দিব তুমি ইয়ার কোশ্চেন 3-4টা এট এ টাইম করে ফেলতে পারবা। তো যাই হোক, আমি অঙ্কে চলে যাই। চ্যাটে কি লিখছে, স্যার এটা কি গত ক্লাসটা নাকি? ওমা, গত ক্লাসটা নাকি? এটা মনে হয় ম্যানেজমেন্টের স্টুডেন্ট। ম্যানেজমেন্টের স্টুডেন্ট এখানে কি জন্য আসছে? বলছি যে না জয়েন করার জন্য। আচ্ছা, তাহলে আসি।
নিজে সবাই নিজে ধরা দিয়েছে স্যার। না, এখন সবাইকে একটু রিল্যাক্স দিচ্ছি, পরে রিমুভ হয়ে যাবে অটোমেটিক এগুলা। এখন ফ্রি ক্লাস চলতেছে। নিচের দিকে যাই। এই যে এখানে ইনকাম স্টেটমেন্টের ফরম্যাট আছে, এটা আমি বোঝাবো আগামী ক্লাসে, কেননা আমাদের সেকেন্ড ক্লাসে লেকচারে কিন্তু লেখা আছে সেকেন্ড ক্লাসে ইনকাম স্টেটমেন্ট। স্যার হ্যাঁ, স্যার অনেক সময় ওয়ার্কিং প্রসেসের মধ্যে ক্লোজিংটা দেওয়া থাকে না স্যার, স্যার ওটা কিভাবে বের করব? মিসিং ফিগারের অঙ্ক, তখন উল্টা দিক থেকে যেতে হবে। আমি সেকেন্ড ক্লাস আমাদের মিসিং ফিগার আর ইনকাম স্টেটমেন্টের ওই ক্লাসে দেখাবো যে কোনো একটা খরচ যদি মিসিং থাকে তাহলে সেটা কিভাবে বের করতে হয়, ঠিক আছে? এটা নেক্সট ক্লাসে ওটার কারণে ওখানে দেখাবো আমাদের। আচ্ছা স্যার। আচ্ছা, এরপরে আসো। হ্যাঁ, করে দিব, 1 মিনিট। এরপর দেখো এখানে আছে কি টেন্ডার কস্ট শিটের একটা ফরম্যাট। দেখো টেন্ডার কস্ট শিট হচ্ছে আমাদের চতুর্থ ক্লাস, লেকচার 4। লেকচার 4 যখন শুরু করব আমি তখন টেন্ডার কস্ট শিটের ফরম্যাটটা বুঝিয়ে দিব। এরপর টেন্ডার কস্ট শিটের নিচে কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা দেওয়া আছে। ইম্পর্টেন্ট ফর্মুলার মধ্যে যে ফর্মুলাগুলো দেওয়া আছে এগুলো সবগুলো টেন্ডার কস্টের সাথে রিলেটেড, অর্থাৎ আমাদের 4 নাম্বার ক্লাস। আমাদের 4 নাম্বার ক্লাসটা কিন্তু খুবই ক্রিটিক্যাল ক্লাস, অনেক মনোযোগ দিয়ে করতে হবে 4 নাম্বার ক্লাসটা, কারণ ওখানে ফরম্যাট এবং ফর্মুলা মুখস্থ রাখতে হবে। আর নিচের এলিমেন্টস গুলো তো বুঝিয়ে দিছি। আর একটা জিনিস দেখো, এই যে সবার নিচে একটা জিনিস আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, জানাটা জরুরি। সেটা হচ্ছে দ্য আইটেম হুইচ আর নট ইনক্লুড ইন কস্ট স্টেটমেন্ট। কিছু খরচ আছে যেগুলো তোমাকে পরীক্ষায় কনফিউজড করার জন্য দিবে, কিন্তু এই খরচগুলা কখনোই অঙ্কে আসবে না। এগুলো কস্ট শিটের সাথে রিলেটেড না, সেজন্য অঙ্কে আসবে না। কিন্তু পরীক্ষায় একটা বা দুইটা এরকম খরচ প্রশ্নে দিয়ে দিতে পারে, সাধারণত দেয় না। প্রশ্ন যদি কঠিন করে তখন দিয়ে দেয়। তো আমরা তো কি করি, জানা না থাকলে কোথাও না কোথাও এটা জোর করে হলেও বসাই দিব, ঠিক আছে? আসলে ভাবে বসাইলে ভুল হয়ে যাবে, ঠিক আছে? আমি একটু করে এটা পড়ে দিই যে এই খরচগুলো তুমি মুখস্থ করে ফেলবা, যে এগুলো কখনোই কস্ট শিটে আসবে না। সহজ কথা একটা জিনিস মনে রাখবা, মূলধন জাতীয় কোনো খরচ কস্ট শিটে আসে না। এখানে যে লিস্টটা দেখতেছো, এই লিস্টের ম্যাক্সিমামই হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, মূলধন জাতীয় ব্যয়। যে কোনো মূলধন জাতীয় ব্যয় কস্ট শিটে আসবে না। কিরকম, যদি প্রশ্নে বলা থাকে পারচেজ অফ মেশিন, মেশিন ক্রয়, আসবে না। পারচেজ অফ ল্যান্ড আসবে না। পারচেজ অফ প্রপার্টি আসবে না। হ্যাঁ, পারচেজ অফ বিল্ডিং আসবে না। কিন্তু এগুলোর সাথে যদি রিলেটেড ডেপ্রিসিয়েশন বলে তখন আসবে। ডেপ্রিসিয়েশনটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার নয়, ঠিক আছে? তাহলে যদি সম্পত্তির ক্রয় মূল্য দেয়া থাকে, সম্পত্তির ক্রয় মূল্য হচ্ছে মূলধন জাতীয় ব্যয়, সেজন্য আসবে না। কিন্তু সম্পত্তির অবচয় মূলধন জাতীয় ব্যয় নয়, সেটা কিন্তু আসবে, ঠিক আছে? খেয়াল রাখবা। তো এখানে লেখা আছে কি কি খরচ দেওয়া আছে, দেখো ইনকাম ট্যাক্স আসবে না, গুডউইল সুনাম, ইন্টারেস্ট অন লোন ঋণের সুদ, তারপরে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, এনি আদার ক্যাপিটাল লোন, তারপরে কম্পেনসেশন, তারপরে অ্যাবনর্মাল আইডল টাইম কস্ট, তারপরে হচ্ছে ব্যাড ডেট প্রভিশন, অনাদায়ী পাওনা সঞ্চিতি। যে কোনো সঞ্চিতিও আসবে না, একদম যে কোনো সঞ্চিতি, প্রভিশন মানে সঞ্চিতি। এরপরে আসে ডোনেশন, তারপর ডিসকাউন্ট রিসিভেন্ট, ডিসকাউন্ট অ্যালাউড, তারপরে আছে ডিভিডেন্ড, ডিসকাউন্ট, কমিশন, পেনাল্টি। এই লিস্টটা একটু মনে রাখার চেষ্টা করবা। সচরাচর তুমি 8, 10টা 15টা অঙ্ক করলেও এই টাইপের যে প্রবলেমে পড়বা না, মানে এই টাইপের প্রবলেম থাকবে না যে এটা প্রশ্নে আছে কিন্তু অঙ্কে আসে নাই। হ্যাঁ, ন্যাশনাল ইউনিভার্সিটি প্রিভিয়াস 8-10 বছর অঙ্ক দেখলেও দেখবা যে মনে হয় কোনো অঙ্কই নাই এরকম, যে এরকম একটা খরচ প্রশ্নে ছিল কিন্তু অঙ্কে আসে নাই, এরকম নাই। তো তারপরে একটু জেনে রাখা ভালো জিনিসগুলো, হয়তো কখনো না কখনো এরকম হতেও পারে, ঠিক আছে? তো আসো আমরা শত্রুতা থাকলে দিয়ে দিবে। হ্যাঁ হ্যাঁ, শত্রুটা থাকলে দিয়ে দিবে। সবাই বলে না যে যে আমরা যখন পরীক্ষা দিতে যাই আমাদের প্রশ্ন কঠিন হয়ে যায়। তোমরা বলো না তোমাদের প্রশ্ন কঠিন আর সব ইয়ারের প্রশ্ন সহজ, এটা সব ইয়ারে কিন্তু বলে, সবাই বলে যে শুধু আমাদের ইয়ারেই প্রশ্ন কি হয়ে যায়, কঠিন হয়ে যায়, অন্য ইয়ারে সহজ থাকে। তো তখন এরকম হয় আর কি, ঠিক আছে? তো আসো আমরা মূল অঙ্কে যাই। ওকে, আমি প্রশ্নটা বুঝাই দিব পুরোটা, আমি পুরোটা ডিটেলস বুঝাই দিব, কে কোথায় বসবে বুঝাই দিব। বুঝাই দেওয়ার পর আমি তোমাদেরকে সলিউশনটা দেখাবো, এরপর তোমরা আমাকে প্রশ্ন করবা। আজান দিচ্ছে, আমি
এক মিনিট ব্রেক। হ্যাঁ, আমার এখানে আজান দিচ্ছে, আজানের স্যার জন্য শোনা যাবে না। আমার এখানে দিচ্ছে স্যার। হ্যাঁ, আমি 1 মিনিট ব্রেক দিচ্ছি। এখনো শুরু হয় নাই। তোমরা প্রশ্নটা একটু পড়ো। আমি ডিসপ্লেতে যতটুকু পর্যন্ত শো করছি, দা ফলোইং ইনফরমেশন থেকে ডিরেক্ট ওয়েজেস পর্যন্ত দেখো। আমি একটু নোট রাখতেছি আমারটা, এরপর আমি আবার আসবো। কি বলছো? একটা মোবাইল এদিকে একটা ফিল্ড ডিভাইস দিলে এদিকে চলে যাবে। আমার এগুলো সম্পর্কে কোনো আইডিয়া নেই। এই আজান দিচ্ছে না? আমার ভাইয়ের মধ্যে আবার বক্তা ব্যবস্থা দেখছি না, সব দেখছি যে একটা নতুন ব্যাগ হয়েছে দেখছেন? তোমার একটা আম্মু আস্তে জানে কথা তুমি বলো। এখানে আসছো যে? মুরগি খালি আমার সাথে ছাগল একটা কালকে আমাকে দুধ মারছে। এটা কিসের জন্য ব্রেক দিছে? কথা বলার জন্য। এটা আর কি ওরা বলে দিচ্ছে আর কি। মুরগি বলছে তোমারে কয়েল পাখি বলছে তোমারে মাস্টার সার্টিফিকেট আর কয়টা পাইছিস তুই? দেখে হাতে মাংস করে নিয়ে কিসের? যে হারে সার্টিফিকেট পাচ্ছস ফেসবুকে দিচ্ছস আর কয়টা পাইছস সার্টিফিকেট? এটাকে আরো অনেক আছে। এগুলা কি এডিট করে তোর নাম বসা দিচ্ছস না আসলেই পাচ্ছস? তুই যা মনে করস। এখন বেড়া আজান দিচ্ছে আর তুই এখানে তোমাকে পাহিয়া ডাকতে না যায়, তোমার নিজে থেকে এই বুলেট আমি কালকে তো পাহিয়াকে ডাকতে গেছিলাম, কালকে পাহিয়াকে রাখতেছি নেক্সট ক্লাস থেকে তোমাকে আর আজকে ডেকে তোর নেবো একটা না। ছবি পাঠাইছে দেখছি যে অনেক দেরি হচ্ছে, মোটা তোটা হচ্ছিস না, একটু দেখতাম। স্যার ক্লাস থেকে বের হইছে আর মস্কেট তোমাদের তুমি আড্ডা কি হইছে। আছো? হাবিব মস্কেট কি আছে? তোদেরকে বসে আজান শোনার জন্য, আর তোরা এখানে ওদের কথা বলে আজান শোনা যাচ্ছে না। সালাউদ্দিন ভাইকে বল ওই একটা রুম স্প্রে নিয়ে আসি মারার জন্য বল তাড়াতাড়ি। তোর রুমের অবস্থা কি 12টা বাজে দিছিস নাকি? হ্যাঁ তুই আসছিলি তো একটু আগে, এই জন্য রুম টুম অবস্থা খারাপ হয়ে গেছে এই জন্য। রুমে মেহেদি কি করে? এরকম ভূতের মতো হাসে গে রে। হ্যাঁ, বলে পেন্দি বেড়া বুট কোথায় ফেলে? আচ্ছা, হ্যাঁ, আমি তাহলে প্রশ্নটা বুঝিয়ে দিচ্ছি, সবাইকে আনমিউট করে দিচ্ছি, এরপর প্রশ্নটা বুঝিয়ে দিচ্ছি। এই সেশনটা যদি ক্লোজ হয়ে যায় আরেক সেশন শুরু হবে, তবে ওই সেশনে বেশিক্ষণ সময় লাগবে না, ঠিক আছে? এটা যদি মিটিং আইডি এটা যদি এন্ড হয়ে যায়, তোমরা আবার সেম আইডি আর পাসওয়ার্ড দিয়ে জয়েন করবা। আচ্ছা, দেখো আমি সবাইকে মনে এখানে কি করোনা আক্রমণ করছে নাকি? এত বারবার গিয়ে 40 মিনিট পর পর ক্লোজ হয়। ক্লোজ হয় নাই। ক্লোজ হয় নাই না স্যার মইন স্যারের ক্লাসটা ক্লোজ হয় নাই। মইন স্যার 2 ঘন্টার মতো করাইছিল ক্লাস, একটানা ক্লাস হইছে। জুমের সমস্যা হচ্ছে এটা অনেক সময় যেগুলো পেইন আর কি, এগুলো হচ্ছে আপনার অনেক সময় 40 মিনিটে অফ হয়ে যাবে, অনেকগুলো লাকিলি অনেকগুলো লাকিলি বলতে মেম্বার যদি কম হয় তখন তারা 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা ইজিলি মুভ করতে দেয়। স্যার সেদিন মেম্বার এরকমই ছিল, পারলে আরো বেশি ছিল স্যার, কম ছিল না। এরকম হয়, ঠিক আছে? মাঝে মাঝে হয় যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যে অ্যাপসটা ইউজ করতেছি এটা ফ্রি ইউজ করলে এরকম ঘটে। হ্যাঁ, আর যদি এখানে পেমেন্ট করা হয় না স্যার, তো এটা ওপেন হয় না। হ্যাঁ, নেট না, তুমি নেট ইউজ করতেছো সিম কোম্পানি কেন টাকা দিচ্ছ? আরে এমবি ছাড়া
এমবি টাকা দিছো কাকে? সিম কোম্পানিকে। আর জুম কি একটু সিম মিউট করে কোম্পানি অঙ্কটা শুরু করুন। ভাইয়া জুম তৈরি করছে। এমবি স্যারা যে সলভে হ্যাঁ বলতেছে তাকে একটা কপিং ডান্স দেন। হ্যাঁ হ্যালো শুনি নাই, আমি আটকে গেছিল। হ্যাঁ জুম অ্যাপস জুম এমবি কোম্পানিকে স্যারা টাকা কপিং পে ডান্স করতে হয়, হয়। কপিং ডান্স। জুম দিয়ে জুম অ্যাপসে টাকা পে করতে। আচ্ছা ঠিক আছে, এই মিটিংটা এখানে ক্লোজ হয়ে যাবে একটু পরে। আমি সবাইকে মিউট করতেছি। ক্লোজ হয়ে গেলে আবার নতুন করে আইডি আর পাসওয়ার্ড দিয়ে জয়েন করবা। তো আমরা অঙ্কটা শুরু করতেছি। দেখো শুরুতে প্রথমে লেখা আছে র ম্যাটেরিয়ালস 1/3/2017। 1 তারিখ মিন্স ওপেনিং আর র ম্যাটেরিয়ালস 31 তারিখ মিন্স ক্লোজিং। ঠিক আছে, তোমাদের ফরম্যাটের কথা মনে থাকলে যে দেখো যে আমরা ওপেনিং হলে বলছিলাম যে একদম শুরুতে বসবে ওপেনিং র ম্যাটেরিয়ালস, আর ক্লোজিং র ম্যাটেরিয়ালস কে আমরা মাইনাস করছিলাম। এরপর র ম্যাটেরিয়ালস পারচেজ আমি আগে বুঝিয়ে দিচ্ছি কোন আইটেমটা কোথায় বসবে, এরপর আমি আবার তোমাদেরকে সলিউশন দেখাবো, এরপর তোমাদের থেকে আবার প্রশ্ন নিব। দেখো র ম্যাটেরিয়াল পারচেজ, এই র ম্যাটেরিয়াল পারচেজটা ওপেনিং র ম্যাটেরিয়ালস এর সাথে যোগ করতে হয় ফরম্যাট অনুযায়ী ওপেনিং র ম্যাটেরিয়ালস এর সাথে র ম্যাটেরিয়ালস পারচেজ কে যোগ করতে হয়। এরপর আসো ওয়ার্কিং প্রসেস ওপেনিং 1 তারিখ মানে ওপেনিং, এরপরে ফিনিশ গুডস 1 তারিখ মানে ওপেনিং। আচ্ছা এরপরে ওয়ার্কিং প্রসেস 31 তারিখ মানে ক্লোজিং, ফিনিশ গুডস 31 তারিখ মানে ক্লোজিং। তো ওপেনিং ওয়ার্কিং প্রসেস ক্লোজিং ওয়ার্কিং প্রসেস যোগ বিয়োগ হয়, আবার ওপেনিং ফিনিশ গুডস যোগ ক্লোজিং ফিনিশ গুডস যোগ, এর ফরম্যাটের একটা নির্দিষ্ট জায়গা আছে। যেমন ওপেনিং ওয়ার্কিং প্রসেসকে আমরা যোগ করছিলাম তোমার টোটাল ম্যানুফ্যাকচারিং কস্টের সাথে, এরপরে ক্লোজিং ওয়ার্কিং প্রসেসটা বিয়োগ করছিলাম, যোগ বিয়োগ করার পর যে ফিগারটা পাইছিলাম সেটার নাম দিয়েছিলাম যে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারড বা প্রোডাকশন কস্ট। এরপর প্রোডাকশন কস্টের সাথে আমরা ওপেনিং ফিনিশ গুডস যোগ করছিলাম, ক্লোজিং ফিনিশ গুডস বিয়োগ করছিলাম, যোগ বিয়োগ করলে যেটা পাইছিলাম সেটার নাম ছিল হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। আচ্ছা সলিউশন দেখাবো তখন দেখবা। এরপর চার্জেবল এক্সপেন্সকে আমরা যোগ করতে বলছিলাম যে ডিরেক্ট এক্সপেন্স, ডিরেক্ট ওয়েজেস, চার্জেবল এক্সপেন্স এগুলো যোগ হয় র ম্যাটেরিয়াল ইউজড এর সাথে মূলত যোগ হয় ডিরেক্ট ওয়েজেস বা ডিরেক্ট এক্সপেন্স বা চার্জেবল এক্সপেন্স, যোগ করলে সেটাকে বলা হয় প্রাইম কস্ট। এরপর আসো ব্রাঞ্চ অফিস এক্সপেন্স। এই ব্রাঞ্চ অফিস এক্সপেন্স কিন্তু আমাদের এক্সাম্পলের মধ্যে ছিল না। হ্যাঁ আমি একটা কথা বলছিলাম যে এক্সাম্পলের ক্ষেত্রে যেটা অফিস, যেখানে অফিস লেখা থাকবে সেখানে অফিস বসাবো, যেখানে ফ্যাক্টরি লেখা থাকবে সেগুলোকে ফ্যাক্টরিতে বসাবো। কিন্তু ব্রাঞ্চ অফিস একটু এক্সেপশনাল এই জন্যই ব্রাঞ্চ অফিসের ক্ষেত্রে অফিস লেখা থাকলেও এটা অফিসে বসবে না। এখন কেন বসবে না? কারণ এটা অফিসের সাথে রিলেটেড না। কেন অফিসের সাথে রিলেটেড না? ব্রাঞ্চ অফিস এক্সপেন্স কেন হয়? একটা প্রতিষ্ঠান ব্রাঞ্চ বৃদ্ধি করে কেন, শাখা বৃদ্ধি করে কেন? যেমন মনে করো এই যে আমাদের বাটা শোরুম, এফএক্স শোরুম, এগুলো একটা সিটিতে অনেকগুলো শোরুম থাকে, অনেকগুলো শাখা থাকে। তো একটা প্রতিষ্ঠান তাদের শাখা বৃদ্ধি করে সেলস বৃদ্ধি করার জন্য, একটা প্রতিষ্ঠান শাখা বৃদ্ধি করে বিক্রয় বৃদ্ধি করার জন্য। তাহলে ব্রাঞ্চ অফিস মূলত অফিসের সাথে রিলেটেড এক্সপেন্স না, এটা বিক্রয়ের সাথে রিলেটেড এক্সপেন্স। যেহেতু বিক্রয়ের সাথে রিলেটেড এক্সপেন্স সেজন্য ব্রাঞ্চ অফিস এক্সপেন্সকে বসাতে হবে সেলিং অ্যান্ড মার্কেটিং এর মধ্যে, কারণ সেল করার জন্যই এই খরচটা হচ্ছে। সেল করার জন্য যে খরচটা হবে সেটাকে আমরা সেলিং অ্যান্ড মার্কেটিং এ বসাবো। তাহলে খেয়াল রাখবা ব্রাঞ্চ অফিসে অফিস লেখা থাকলেও এটা অফিসে বসবে না, এটা সেলিং অ্যান্ড মার্কেটিং এ বসবে, কারণ এটা সেল করার জন্যই হচ্ছে। এরপর আসো এক্সপেন্সেস ফর পার্টিসিপেটিং ইন এক্সপোর্ট ফেয়ার। এক্সপোর্ট মানে কি? রপ্তানি। ফেয়ার মানে মেলা। রপ্তানি মেলায় অংশগ্রহণের জন্য একটি খরচ হয়েছে, ঠিক আছে? তো মেলায় অংশগ্রহণের জন্য খরচ হয়েছে, কোথায় বসাবো? এটাও কিন্তু এক্সাম্পলে ছিল না। একদম সহজ, তুমি যে কমন সেন্স খাটাইলে তুমি বুঝতে পারবা। এই যে চিটং এ তোমার পোলো গ্রাউন্ডে বিভিন্ন বাণিজ্য মেলা হয়, তারপরে তোমার কাজিরদড়ি মাঠেও মেলা হয়, ঠিক আছে? তো এই মেলাগুলো করার উদ্দেশ্য কি? করার উদ্দেশ্য হচ্ছে সেল করার জন্য।
মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান পার্টিসিপেন্ট করে, তাদের পণ্যগুলা বিক্রি করে। তো এই মেলায় অংশগ্রহণের জন্য খরচ মানে বিক্রয়ের সাথে রিলেটেড এক্সপেন্স। কেন? কারণ একটা প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করে তাদের পণ্য বিক্রি করার জন্য। তাই এক্সপেন্সেস ফর পার্টিসিপেটিং এক্সপোর্ট ফেয়ার এটা আমরা সেলিং এন্ড মার্কেটিং এ বসাবো। কেন? কারণ এটা সেল করার সাথে রিলেটেড এক্সপেন্স। এরপর আসো ওয়েলফেয়ার এক্সপেন্স। আমি বলছিলাম ওয়েলফেয়ার ফান্ড করা হয় শ্রমিকদের জন্য, আর শ্রমিকরা থাকে ফ্যাক্টরিতে, সেই জন্য ওয়েলফেয়ার এক্সপেন্সকে ফ্যাক্টরিতে বসাতে হবে। এরপর দেখো ইন্স্যুরেন্স অফ ফ্যাক্টরি বিল্ডিং, ফ্যাক্টরি বিল্ডিং এর ইন্স্যুরেন্স, তাহলে এটা তো ফ্যাক্টরি লিখাই আছে, তাহলে ফ্যাক্টরিতে বসাবো। ডেপ্রিসিয়েশন অফ ফ্যাক্টরি বিল্ডিং, ফ্যাক্টরি কথা আছে, ফ্যাক্টরিতে বসাবো। ডেপ্রিসিয়েশন অফ প্লান্ট অ্যান্ড মেশিনারি, মেশিনের ডেপ্রিসিয়েশন, তো মেশিন থাকে কোথায়? মেশিন থাকে ফ্যাক্টরিতে, তাই মেশিনের ডেপ্রিসিয়েশন ফ্যাক্টরিতে বসবে। এরপরে ডেপ্রিসিয়েশন অফ অফিস বিল্ডিং, তাহলে অফিসের কথা বসলে আমরা অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনে বসাবো। এরপরে ডেপ্রিসিয়েশন অফ স্টাফ কার, স্টাফরা অফিসে থাকে, তাই অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনে বসাবো। এরপরে ট্রান্সপোর্টেশন ইন, ট্রান্সপোর্টেশন ইন মানে ক্রয় পরিবহন, ক্রয় পরিবহন আমরা ওই একদম উপরে ওপেনিং র ম্যাটেরিয়ালস এর সাথে পারচেজ অফ র ম্যাটেরিয়ালস যোগ করার পর ট্রান্সপোর্টেশন ইন যোগ করে দিব, অর্থাৎ ক্রয় পরিবহন র ম্যাটেরিয়ালস এর সাথে যোগ করতে হয়। আর যদি বলে যে ট্রান্সপোর্টেশন আউট, এটা হচ্ছে বিক্রয় পরিবহন। বিক্রয় পরিবহন বলা থাকলে সেটা সেলিং এন্ড মার্কেটিং এ বসবে যদি প্রশ্নে থাকে। এরপর আসো টুলস ইউজড ইন ফ্যাক্টরি, ফ্যাক্টরিতে ব্যবহৃত টুলস সেটা ফ্যাক্টরিতে বসাই দিব। এরপরে ফ্যাক্টরি ইউটিলিটিস ফ্যাক্টরিতে বসবে, ফ্যাক্টরি মেইনটেনেন্স ফ্যাক্টরিতে বসবে। ডিফেক্টিভ ওয়ার্ক, ত্রুটিপূর্ণ কাজের জন্য খরচ হয়েছে, হ্যাঁ ওই যে কস্ট অফ আইডল টাইমের কথা বলা আছে, সময় অপচয় হয়েছে বা কোনো পণ্য উৎপাদন করতে গিয়ে ত্রুটি বিচ্যুতি হয়েছে, তো উৎপাদনের সাথে রিলেটেড ত্রুটি বিচ্যুতি এগুলো সবগুলো ফ্যাক্টরিতে বসবে, সেজন্য ডিফেক্টিভ ওয়ার্কটাও ফ্যাক্টরিতে বসে। এরপর আসো প্যাকিং চার্জ, প্যাকেট করা হয় কেন? পণ্য বিক্রি করার জন্য, তাহলে এটা সেলিং এন্ড মার্কেটিং এ বসবে। এরপর ডেলিভারি ভ্যান, ডেলিভারি ভ্যান কেন লাগে? সেলকৃত পণ্য সরবরাহ করার জন্য, তাহলে এটা সেলিং এন্ড মার্কেটিং এক্সপেন্স। এরপরে ইনডিরেক্ট ম্যাটেরিয়াল, আমি বলছিলাম যে কোনো খরচের আগে ইনডিরেক্ট কথাটা বললে সেটা ফ্যাক্টরিতে বসবে, কারণ ফ্যাক্টরির খরচগুলোকে মূলত পরোক্ষ খরচ বলা হয়ে থাকে। এরপরে আসো ফুয়েল ইউজড, ফুয়েল ব্যবহার করা হয় মেশিনে আর মেশিন থাকে ফ্যাক্টরিতে, তাই ফুয়েলটাও ফ্যাক্টরিতে বসবে। ইনকাম ট্যাক্স, একটা লিস্ট ছিল যে কিছু খরচ কস্ট শিটে আসবে না, ওই লিস্টের মধ্যে লেখা আছে ইনকাম ট্যাক্স কস্ট শিটে আসবে না, তাই ইনকাম ট্যাক্স আমরা কোথাও আনবো না। এরপরে ব্যাড ডেট প্রভিশন, এটাও আসবে না, কেননা ওই লিস্টের মধ্যে আছে যে ব্যাড ডেট প্রভিশন আসবে না। এরপরে ডিভিডেন্ড, এটাও ওই লিস্টের মধ্যে আছে, আসবে না। এরপরে পারচেজ অফ ল্যান্ড আসবে না, কেন আসবে না? কারণ ল্যান্ড ক্রয় মূলধন জাতীয় ব্যয়, কোনো মূলধন জাতীয় ব্যয় কস্ট শিটে আসে না। এরপরে আসো আচ্ছা সাপ্লাইস, সাপ্লাইসে দেখো এখানে সাপ্লাইসের কলামে টাকার ঘরে লিখছে 3000 টাকা, সাপ্লাইসের কলামে টাকার ঘরে লিখছে 3000, কিন্তু ব্র্যাকেটের মধ্যে লিখে দিছে যে 1000 টাকা ফ্যাক্টরিতে বসবে। তো সাপ্লাইসের 1000 টাকা আমি ফ্যাক্টরিতে বসাবো, সমস্যা নাই, কিন্তু বাকি 2000 টাকা কোথায় বসবে? এখানে তো মোট দেওয়া আছে 3000, তো 3000-এর মধ্যে আমি 1000-এ না এখানে উল্লেখ করে দিচ্ছে ফ্যাক্টরিতে বসানোর জন্য, তাহলে বাকি 2000 কোথায় বসবে? খেয়াল রাখবা সাপ্লাইস বসার অপশনই আছে দুইটা, হয় ফ্যাক্টরিতে বসবে না হয় অফিসে বসবে। এখন তোমাকে ফ্যাক্টরিটা যদি উল্লেখ করে দেয় তাহলে বাকি টাকা অফিসে বসাই দিবা, অফিসের কথা উল্লেখ করে দিলে বাকি টাকা ফ্যাক্টরিতে বসাই দিবা, সোজা সিস্টেম। তাহলে ফ্যাক্টরি যেহেতু 1000, সাপ্লাইস যেহেতু 1000 টাকা ফ্যাক্টরি বলছে, তাহলে আমরা বাকি 2000 টাকা অফিসে বসাই দিব। তাহলে সাপ্লাইসটা আমাদেরকে দুইবার লিখতে হবে, আমরা ফ্যাক্টরিতে লিখবো 1000 টাকা, অফিসে লিখবো 2000 টাকা, টোটাল 3। এরপর দেখো রেন্টের ক্ষেত্রেও একই, দেখো রেন্ট টাকার কলামে লিখছে 10,000, এখানে একটা শূন্য কম হবে, শূন্য একটা বেশি হয়ে গেছে, এটা একটু কারেকশন করবা, শূন্য একটা কমাই দিবা। রেন্ট কলামের ঘরে লিখছে 10,000, আর এখানে রেন্টের পাশে ব্র্যাকেট দিয়ে বলছে যে 3000 টাকা ফ্যাক্টরি, তো এই 10,000 টাকার মধ্যে যদি 3000 টাকা ফ্যাক্টরিতে বসে, বাকি 7,000 টাকা অফিসে বসবে, কারণ রেন্ট বসার সুযোগ আছে দুই জায়গায়,
হয় ফ্যাক্টরি রেন্ট না হয় অফিস রেন্ট, আর কোথাও কোনো রেন্ট নাই। তো ফ্যাক্টরির জন্য যদি 3,000 টাকা বলে দেয়, তাহলে বাকি 7,000 টাকা আমরা অফিসে বসাই দিব, তাহলে রেন্টকেও দুইবার লিখতে হবে। এরপর আসো ডিরেক্ট ওয়েজেস। ডিরেক্ট ওয়েজেস র ম্যাটেরিয়াল ইউজড এর পর বসায় যোগ করতে হয়, ডিরেক্ট এক্সপেন্সও র ম্যাটেরিয়াল ইউজড এর পর যোগ করতে হয়। ডিরেক্ট ওয়েজেস, ডিরেক্ট এক্সপেন্স, চার্জেবল এক্সপেন্স, এই তিনটা খরচ র ম্যাটেরিয়াল ইউজড এর পরপরই যোগ করতে হয়। এই তিনটা যোগ করলে সেটাকে বলা হয় প্রাইম কস্ট। এরপর আসো ইনডিরেক্ট লেবার। এটা বলছিলাম কি, যে কোনো খরচের আগে ইনডিরেক্ট বললে সেটা ফ্যাক্টরিতে বসবে, যে কোনো খরচের আগে ইনডিরেক্ট বললে ফ্যাক্টরিতে বসবে। এরপর আসো ওয়ার্ক ম্যানেজার স্যালারি। ওয়ার্ক ম্যানেজার স্যালারি, ওয়ার্ক ম্যানেজার কোথায় থাকে? অফিসে থাকে নাকি ফ্যাক্টরিতে থাকে? অবশ্যই ফ্যাক্টরিতে থাকে, কারণ ফ্যাক্টরি ওভারহেডের অপর নাম হচ্ছে ওয়ার্ক ওভারহেড। খেয়াল রাখবা, ফ্যাক্টরি ওভারহেডের অপর নাম, আমি কিন্তু ফরম্যাটে লিখে দিছি, ফ্যাক্টরি ওভারহেডের অপর নাম হচ্ছে ওয়ার্ক ওভারহেড। ঠিক আছে, তাহলে ওয়ার্ক ম্যানেজার স্যালারি ফ্যাক্টরির সাথে রিলেটেড, তাই ফ্যাক্টরিতে বসবে। এরপর স্যালারি অফ ম্যানেজিং ডিরেক্টর। একটা প্রতিষ্ঠানে ম্যানেজিং ডিরেক্টর ফ্যাক্টরিতে থাকে না, ম্যানেজিং ডিরেক্টর থাকে অফিসের মধ্যে, তাহলে ম্যানেজিং ডিরেক্টরের সাথে রিলেটেড এক্সপেন্স অফিসে বসবে, তাহলে স্যালারি অফ ম্যানেজিং ডিরেক্টর অফিসে বসবে। এরপরে মিসেলেনিয়াস ওয়ার্ক এক্সপেন্স, তাহলে ওয়ার্ক এক্সপেন্স কোথায় বসবে? ওই ওয়ার্ক ম্যানেজার যেরকম ফ্যাক্টরিতে বসছে, সেরকম বিবিধ ওয়ার্ক এক্সপেন্সও ফ্যাক্টরিতে বসবে, কারণ ফ্যাক্টরি ওভারহেডের অপর নাম হচ্ছে ওয়ার্ক ওভারহেড। এরপর আসো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স অফিসে বসবে, কারণ অফিসটাকে বলা হয় অ্যাডমিনিস্ট্রেশন, অফিসকেই বলা হয় অ্যাডমিনিস্ট্রেশন, তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স অফিসে বসবে। এরপর স্যালারিটা, এখানে দেখো স্যালারিসটা ইম্পর্টেন্ট। কিরকম ইম্পর্টেন্ট দেখো, স্যালারিস টাকার কলামে লিখছে 5,000 টাকা, টোটালের ঘরে লিখছে 5,000 টাকা, কিন্তু এখানে ব্র্যাকেটের মধ্যে দিছে ওই 5,000 এর মধ্যে 1,000 হচ্ছে ফ্যাক্টরি ম্যানেজারের আর 2,000 হচ্ছে সেল ম্যানেজারের, তো উল্লেখ করে দিছে। তাহলে 1,000 টাকা স্যালারি আমি ফ্যাক্টরি ম্যানেজারের ফ্যাক্টরিতে লিখবো, লিখবো যে কি ফ্যাক্টরি ম্যানেজার স্যালারি 1,000, সেটা ফ্যাক্টরির মধ্যে লিখবো। এরপরে 2,000 টাকা বলছে সেল ম্যানেজারের, তাহলে 2,000 টাকা আমি সেলিং এর মধ্যে লিখবো, সেলিং এন্ড মার্কেটিং যেখানে সেখানে লিখবো। তাহলে 2 আর 1 মিলে গেল 3,000, আরো যে 2,000 রয়ে গেল, ওই 2,000 কোথায় বসবে? খেয়াল রাখবা, স্যালারি নিয়ে কিছু না বললে সেটা অফিসে বসে, কারণ অগ্রাধিকার ভিত্তিতে বা প্রায়োরিটি চিন্তা করলে মূলত স্যালারি পাওয়া লোকজন অফিসে থাকে। হ্যাঁ, স্যালারি পাওয়া লোকজন অফিসে থাকে, সেজন্য যে স্যালারি নিয়ে কিছু বলবে না সেই স্যালারিটা তুমি অফিসে বসাবা। আমি আবার বলতেছি, যদি ইন্ডিকেট করে দেয় যে এটা ফ্যাক্টরির স্যালারি, তাহলে ফ্যাক্টরিতে বসুক, এটা সেলসের স্যালারি সেলিং এ বসুক, কিন্তু যে স্যালারিটা উল্লেখ করবে না যে এটা কোথায় বসবে, সেটা অবশ্যই অফিসে বসাবা। যেমন মনে করো ইলেকট্রিসিটির বিষয়টা, ইলেকট্রিসিটি যদি তোমাকে ফ্যাক্টরিতে বসতে বলে তাহলে ফ্যাক্টরিতে বসাবা, ইলেকট্রিসিটি যদি তোমাকে অফিস বলে অফিসে বসাবা। কিন্তু মনে করো ফ্যাক্টরিও বললো না অফিসও বললো না, ডাইরেক্ট ইলেকট্রিসিটি বলে দিল, তখন বসাবে কোথায়? তখন তুমি প্রায়োরিটি চিন্তা করবে, আসলে ইলেকট্রিক্যাল খরচ কোথায় বেশি হয়? অবশ্যই ফ্যাক্টরিতে বেশি হয়, সেজন্য ইলেকট্রিসিটি সম্পর্কে কিছু না বললে ফ্যাক্টরিতে বসাবা, আবার স্যালারি সম্পর্কে কিছু না বললে অফিসে বসাবা। আর যদি ইন্ডিকেট করে দেয় তখন যেখানে বসানোর কথা বলবে সেখানেই বসাবা। আচ্ছা, এরপরে দেখো এই যে এরপরেটাতে ইলেকট্রিসিটি লেখা আছে, এই যে ইলেকট্রিসিটি বলছে 7,000 টাকা টোটাল, কলামের করে আছে 7,000, কিন্তু এখানে ব্র্যাকেটে লিখছে যে 2,000 টাকা অফিসে বসবে, তাহলে 2,000 অফিসে বসলে বাকি 5,000 ফ্যাক্টরিতে বসে দিবা, কারণ বসার অপশনই আছে দুই জায়গায়, হয় অফিস না হয় ফ্যাক্টরি। তাহলে 2,000 টাকা যদি অফিস বাবদ ইলেকট্রিসিটি বিল হয়, তাহলে বাকি 5,000 টাকা আমি ফ্যাক্টরিতে বসাই দিব। এরপরে সেলিং এক্সপেন্স, সেলিং এক্সপেন্স সেলস এর সাথে রিলেটেড, সেলিং এন্ড মার্কেটিং এ বসাবো। সেলস অফ স্ক্র্যাপ ওই ফ্যাক্টরি ওভারহেড এর নিচে মাইনাস করতে হয়। অ্যাডভার্টাইজমেন্ট সেলিং এন্ড মার্কেটিং এ বসবে। সেলস কমিশন সেলিং এন্ড মার্কেটিং এ বসবে। আর প্রফিট করতে বলছে সেলস এর 15%। এখন দেখো সেলস এর 15% প্রফিট করবে, তো সেলস এর ফিগার তো এখানে কোথাও দেওয়া নাই, যদি সেলস এর অ্যামাউন্টটা দেওয়া থাকতো তাহলে আমরা ডাইরেক্ট সেলস এর সাথে 15% গুণ করলে প্রফিট চলে আসতো। কিন্তু যখন সেলস এর উপর প্রফিট ধরতে বলবে, তখন আমাদের একটা ফর্মুলা আছে যে কিভাবে প্রফিটটা বের করতে হবে। সেলস দেওয়া না থাকলে কস্টের উপরই বের করতে হবে, তবে ডাইরেক্ট কস্টের সাথে 15% গুণ করলে হবে না, কারণ তোমাকে তো এখানে কস্টের উপর ধরতে বলে নাই। তখন একটা ফর্মুলা দিয়ে প্রফিটটা বের করতে হবে, ফর্মুলাটা সলিউশনের মধ্যে আছে, এখন দেখবা। তো আমাদের রিকোয়ারমেন্ট কি দেখো, প্রিপেয়ার এ স্টেটমেন্ট শোয়িং, 1 নাম্বার রিকোয়ারমেন্টে বলছে র ম্যাটেরিয়াল ইউজড
2 নম্বরে প্রাইম কস্ট, 3 নম্বরে ফ্যাক্টরি কস্ট, 4 নম্বরে প্রোডাকশন কস্ট, 5 নম্বরে কস্ট অফ গুডস সোল্ড, আর 6 নম্বরে হচ্ছে প্রফিট। তো যখন প্রফিট বের করতে বলবে তখন খেয়াল রাখবা পুরো কস্ট শিটই করতে হবে। হ্যাঁ, যখন প্রফিট বের করতে চাইবে তার মানে পুরো কস্ট শিটটাই করতে হবে। তো আমরা পুরো কস্ট শিটটা ছকের মধ্যে করব। করার পর যেহেতু রিকোয়ারমেন্ট গুলো আলাদা আলাদা দেওয়া আছে, শেষে কিন্তু আনসারটা আলাদা আলাদা লিখতে হবে। আগে পুরো অঙ্কটা ছকের মধ্যে করে ফেলবা, এরপরে রিকোয়ারমেন্ট যেহেতু 1 2 করে দিছে, এরপরে ছক থেকে দেখে দেখে 1 2 করে আনসার গুলা আলাদা করে লিখে দিবা। তো আমি তোমাদেরকে এখন সলিউশনটা দেখাবো। তো সলিউশনটা দেখার পর যার যেখানে প্রশ্ন থাকবে সেই প্রশ্ন করবা, ঠিক আছে? আমি সবাইকে আনমিউট করব, আগে সলিউশনটাতে যাই। আগে এতটুকু দেখবা, যেহেতু সলিউশনটা 2 পেজে, তাই 2 বার দেখাবো। এতটুকু পর্যন্ত দেখো, কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করো। সবাইকে আনমিউট করছে। কারো প্রশ্ন আছে এতটুকু পর্যন্ত দেখো। স্যার উপর থেকে দেখা যাচ্ছে না তো। উপরে তো সলিউশন নাই, আমি যেখান থেকে দেখাচ্ছি ওখান থেকে না স্টার্ট হয়েছে। স্যার ওয়েলফেয়ারটা একটু বুঝাই দেন। আচ্ছা, ওয়েলফেয়ারটা আমি আবার বলতেছি। ওয়েলফেয়ার ফান্ড গঠন করা হয় শ্রমিকদের জন্য, লেবারদের জন্য। তো লেবাররা, একটা প্রতিষ্ঠানের লেবাররা ফ্যাক্টরিতে থাকে, ফ্যাক্টরিতে কাজ করে। তাহলে লেবাররা যেহেতু ফ্যাক্টরিতে কাজ করে, তাহলে লেবারদের সাথে রিলেটেড এক্সপেন্স ফ্যাক্টরিতে বসবে, তাই ওয়েলফেয়ার এক্সপেন্সটা ফ্যাক্টরিতে বসছে। স্যার যদি থাকে স্টাফ ওয়েলফেয়ার এক্সপেন্স তখন কোথায়? তাহলে অফিসে বসাবা, স্টাফ থাকে অফিসে। স্টাফের জন্য ওয়েলফেয়ার হয় না, স্টাফের জন্য হয় প্রভিডেন্ট ফান্ড, ওটা প্রভিডেন্ট ফান্ড বলবে। তোমরা ইয়া পর্যন্ত দেখো, নিচে কতটুকু পর্যন্ত দেখা যাচ্ছে, ডেপ্রিসিয়েশন অফ প্লান্ট এন্ড মেশিনারি পর্যন্ত দেখো। হ্যাঁ, প্ল্যান স্যার চার্জেবল ডাইরেক্ট লেবারের ক্ষেত্রে ওয়েলফেয়ার করে না। চার্জেবল এক্সপেন্স একটা প্রতিষ্ঠানে চার্জ করা হয় ডিরেক্টলি, মূলত ডিরেক্ট এক্সপেন্স যে কথা, চার্জেবল এক্সপেন্স একই কথা। আমি যেহেতু এটা একটা মডেল ম্যাথ, সেজন্য একই ম্যাথের মধ্যে সিমিলার নামগুলো আনছি। আসলে পরীক্ষায় এভাবে থাকবে না, পরীক্ষায় হয় ডিরেক্ট এক্সপেন্স লিখবে, না হয় চার্জেবল এক্সপেন্স লিখবে। তো চার্জটা করা হয় ডিরেক্টলি, সেজন্য এটাকে ওই ডিরেক্ট এক্সপেন্সের সাথে একসাথে যোগ করে লেখাতে হয়, ঠিক আছে? ও ডিরেক্ট এক্সপেন্সের সিমিলার ওয়ার্ডটাই হচ্ছে চার্জেবল এক্সপেন্স। এরপর স্যার ডাইরেক্ট লেবারের জন্য ওয়েলফেয়ার গঠন করা হয় না। কার জন্য? আবার বলো। স্যার এদিকে এখানে ডাইরেক্ট লেবার থাকলে ওটা ওখানে র ম্যাটেরিয়ালস সাথে যোগ করবো না। ও ডিরেক্ট ওয়েজেস, ডিরেক্ট লেবার কস্ট যেটা লেখা আছে, হ্যাঁ, এই যে ডিরেক্ট লেবার কস্ট, এটা তো যোগ করছে অলরেডি। ডিরেক্ট লেবার মানে এটাকে আবার ডিরেক্ট ওয়েজেসও বলে, কারণ লেবারদেরকে ওয়েজেস দেওয়া হয়। কিন্তু ইনডিরেক্ট ওয়েজেস বললে ফ্যাক্টরিতে বসবে। স্যার শুধুমাত্র ইন্স্যুরেন্স বলে কিছু আসতে পারে? যদি আসে তাহলে তোমাকে একটা নোট দিতে হবে, যে ধরে নিছো তুমি ইন্স্যুরেন্সটা ফ্যাক্টরির সাথে রিলেটেড, মানে ইট ইজ অ্যাজিউম দ্যাট দিস ইন্স্যুরেন্স কস্ট ইজ রিলেটেড টু ফ্যাক্টরি ওভারহেড, এভাবে একটা নোট দিয়ে দিতে হবে। ওভাবে সাধারণত থাকে না, উল্লেখ করে দেয় যে ইন্স্যুরেন্সটা কি ফ্যাক্টরির সাথে রিলেটেড নাকি অফিসের সাথে রিলেটেড। আর কারো প্রশ্ন আছে এতটুকুর মধ্যে? নাই, তাহলে নিচের দিকে যাই সলিউশনের। এতটুকু দেখো, টোটাল কস্ট পর্যন্ত।
দেখা যাচ্ছে না তো। হুম, বুঝি নাই। এই জন্য বলছি প্রশ্নটা প্রিন্ট করে সামনে থাকলে সুবিধা। মনে করো এখন প্রশ্নটা উপরে চলে গেছে, হ্যাঁ, তোমার সামনে যদি প্রশ্নটা প্রিন্ট থাকে তাহলে তুমি প্রশ্নের সাথে কম্পেয়ার করতে পারবে। এই জন্য নেক্সট থেকে যে কোনো লেকচার শিট স্যার এক্সপেন্স ফর পার্টিসিপেটিং এক্সপোর্টস ফেয়ার এটার মানে কি? মেলায় অংশগ্রহণের জন্য খরচ। একটা প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করে সেল করার জন্য, সেজন্য এটা সেলিং এক্সপেন্স। সেলিং এন্ড মার্কেটিং এর মধ্যে পড়ছে। সেলিং এন্ড মার্কেটিং এর স্যার ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন। হ্যাঁ স্যার বলো। ব্রাঞ্চ অফিস এক্সপেন্সটা একটু একটা আবার বুঝাই দেন প্রতিষ্ঠান তো। তাদের শাখা বৃদ্ধি করে সেলস ইনক্রিজ করার জন্য। একটা প্রতিষ্ঠান বিভিন্ন ব্রাঞ্চ বৃদ্ধি করে তাদের সেলস ইনক্রিজ করার জন্য, ঠিক আছে? তাহলে যেহেতু সেলস বাড়ার জন্য ব্রাঞ্চ বাড়াচ্ছে, সেজন্য ব্রাঞ্চ অফিস এক্সপেন্সটা সেলিং এন্ড মার্কেটিং এর মধ্যেই বসবে। স্যার ব্রাঞ্চ অফিস এক্সপেন্স ফর পার্টিসিপেশন এক্সপোর্ট ফেয়ার এগুলো কি স্যার বিজ্ঞাপনের মতো নাকি একটা প্রতিষ্ঠানের? আমাদের বিজ্ঞাপন না, বিষয়টা হচ্ছে গিয়ে আমাদের খরচের হেডলাইন হচ্ছে সেলিং এন্ড মার্কেটিং, মানে এই যে শেষের দিকে অ্যাড, সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স। ডিস্ট্রিবিউশন মানে মার্কেটিং, হ্যাঁ। তো সেলিং এন্ড মার্কেটিং মানে হচ্ছে যে খরচগুলা সেল করতে গিয়ে হয় কিংবা মার্কেটিং করতে, প্রচার করতে গিয়ে হয়, সেগুলোকে বলা হয় সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন বা সেলিং এন্ড মার্কেটিং। এখন কথা হচ্ছে ব্রাঞ্চ অফিস এক্সপেন্স, ব্রাঞ্চ বাড়ায় কেন? সেল করার জন্য, তাই সেলিং এক্সপেন্স। তারপরে মেলায় অংশগ্রহণ করে কেন? সেল করার জন্য, তাও এটা সেলিং এক্সপেন্স। যে সকল খরচের উদ্দেশ্য সেল করা, সেগুলো সেলিং এন্ড ডিস্ট্রিবিউশনের মধ্যে বসে দিবে। স্যার এগুলো সেল করার পাশাপাশি ওদের প্রতিষ্ঠানের নামগুলো প্রচার হচ্ছে হ্যাঁ না? হ্যাঁ হচ্ছে তো। তো এই খরচটার নাম কি? শুধু কি সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন? ডিস্ট্রিবিউশন মানে কি? মার্কেটিং। দুটো মিলেই তো এই জায়গায় খরচগুলো বসতেছে, বুঝছো? না, আমি বলতে চাচ্ছি যে স্যার এই দুইটা এক্সপেন্স কি প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন হিসাবে কাজ করে কিনা? বিজ্ঞাপন প্লাস বিক্রয় দুটোই। ওকে স্যার, থ্যাংক ইউ। এরপর টোটাল কস্ট পর্যন্ত কারো প্রশ্ন আছে কিনা দেখো। স্যার ডেলিভারি ম্যানের কি ডেপ্রিসিয়েশন থাকতে পারে? থাকতে পারে, থাকলে এখানে বসাই দিবা, সেলিং এ বসাই দিবা। স্যার ব্রাঞ্চ অফিস এক্সপেন্সটা একটু বুঝাই দেন তো। ব্রাঞ্চ, একটা প্রতিষ্ঠান ব্রাঞ্চ বাড়ায় কেন? তুমি শুধু এটা চিন্তা করবা যে একটা প্রতিষ্ঠান কেন তাদের ব্রাঞ্চ বৃদ্ধি করে। এই যে টাউনের মধ্যে দেখো না, যে একই কোম্পানির অনেক শোরুম, যেমন আমি বাটার এক্সাম্পল দিছি, বাটার কতগুলো শোরুম আছে, এফএক্স এর কতগুলো শোরুম আছে। তো এতগুলো শোরুম তারা কেন দেয়? এত শাখা, মানে এত ব্রাঞ্চ কেন দিছে? বিক্রি করার জন্য, ঠিক আছে? বিক্রি বাড়ানোর জন্য। তো বিক্রি বাড়ানোর জন্য যে খরচগুলো হয় সেগুলো সেলিং এন্ড ডিস্ট্রিবিউশনের মধ্যে বসবে। স্যার কখনো যদি অ্যাডমিনিস্ট্রেটিভ আর সেলিং এ দুটোটা যদি এপাশ ওপাশ করে ফেলে, এটা কি সমস্যা হবে? মানে যদি সেলিং একটা তোমাকে, যদি হ্যাঁ অ্যাডমিনিস্ট্রেটিভ আমি নিয়ে আসে। বলি, যদি তোমাকে শুধু প্রফিট বের করতে বলে, বা তোমাকে যদি শুধু কস্ট শিট করতে বলে, রিকোয়ারমেন্ট হচ্ছে প্রিপেয়ার এ কস্ট শিট, আর কিছু বলে নাই, তখন এলোমেলো করলেও সমস্যা নেই, আনসার মিলে যাবে। কিন্তু যখন তোমাকে রিকোয়ারমেন্ট দিবে আলাদা আলাদা করে, যে প্রাইম কস্ট কত, ফ্যাক্টরি কস্ট কত, তারপর কস্ট অফ গুডস সোল্ড কত, টোটাল কস্ট কত, যখন রিকোয়ারমেন্ট আলাদা আলাদা থাকবে তখন এক জায়গার খরচ আরেক জায়গায় লিখলে মিলবে না। যেমন মনে করো তোমাকে বলছো যে টোটাল ফ্যাক্টরি কস্ট কত, এখন সেই জায়গায় তুমি যদি ফ্যাক্টরি খরচের একটা যদি অফিসের মধ্যে লিখে দাও, তাহলে ফ্যাক্টরি কস্টের আনসার তো মিলবে না, কারণ ফ্যাক্টরি কস্টের একটা অ্যামাউন্ট কমে যাবে। তো খেয়াল রাখবা, রিকোয়ারমেন্ট কি ডাইরেক্ট পুরো কস্ট শিট করতে বলছে, নাকি আলাদা আলাদা করে সবগুলো টোটাল ফিগার আবার আনসারে দেখাইতে হবে? আলাদা আলাদা করে দেখাইতে হলে তখন চারটা তার ঘরেই বসাইতে হবে। কিন্তু শুধু ডাইরেক্ট কস্ট শিট করতে বললে তখন সমস্যা নেই, তখন ফ্যাক্টরিতে অফিসে বসালেও আনসার যা আসবে, অফিসেরটা ফ্যাক্টরিতে বসালেও আনসার একই আসবে। না স্যার, আমি বলতে চাচ্ছি সেলিং এর কোন একটা যদি আমি অ্যাডমিনিস্ট্রেটিভে লিখি, মানে ওটা সমস্যা হবে কিনা? ফ্যাক্টরিটা তো আনবো না, ফ্যাক্টরিটা তো বুঝবোই, মানে এটা অনেক সময় সমস্যা করে। ওটাতেও সমস্যা আছে। টেন্ডার কস্ট শিট যখন 4 নম্বর ক্লাসে যাব তখন দেখবা
কারণ তখন ওই সেলিং এর জন্য আলাদা একটা পার্সেন্টেজ বের করতে হয়, মার্কেটিং এর জন্য, অফিসের জন্য আলাদা একটা পার্সেন্টেজ বের করতে হয়। ওই টেন্ডার কস্ট শিটের অঙ্কে প্রবলেম হবে, জেনারেল অঙ্কে প্রবলেম হবে না। আগে থেকে মানে ভুল কিভাবে করতে পারে ডিফেক্টিভ ওগুলো ক্লিয়ার হয়ে ওয়ার্কটা কি? কি ডিফেক্টিভ ওয়ার্ক ত্রুটিপূর্ণ কাজ, মানে কোনো কাজে ফ্যাক্টরি কাজ করতে গিয়ে যদি কোনো অপচয় হয়, ত্রুটি হয়, বিচ্যুতি থাকে, বা নষ্ট হয়ে গেছে কোনো কাঁচামাল বা কোনো পণ্য ভালোভাবে তৈরি হয় নাই, তো এটার জন্য যে খরচটা সেটাকে বলা হয় ডিফেক্টিভ ওয়ার্ক, ত্রুটিপূর্ণ কাজ, মানে ভালোভাবে প্রপারলি পণ্যটা উৎপাদন হয়নি, কিছুটা নষ্ট হয়ে গেছে। এরপর আসো আমরা তাহলে নিচের দিকে যাই। হ্যাঁ হ্যাঁ বলো। আনসার শিটটা তো স্যার ডিফেক্টিভ একসাথে করে ওয়ার্ক এটা কি ফেলতেছি। ফ্যাক্টরি ওভারহেডে বসবে? অফকোর্স ফ্যাক্টরিতে বসবে, কারণ ওয়ার্ক হয় কোথায়, কাজ হয় কোথায়, উৎপাদন কোথায় হয়, ফ্যাক্টরিতে হয়। হ্যাঁ বলো এরপরে কে। স্যার আনসার শিটটা তো মানে একসাথে করে ফেলতেছি। এখন ওই আপনার রিকোয়ারমেন্ট আছে যে আলাদা আলাদা প্রাইম এই তো কস্ট বা হ্যাঁ অফকোর্স, র আমি তো মেটেরিয়াল। এটা শুরুতেই বলছি, তুমি প্রথমে পুরো কস্ট শিটটা করে ফেলবা, এরপর তোমাকে না স্যার, আনসার গুলো আমার আলাদা আলাদা করে লিখতে হবে, পুরো কস্ট শিট স্যার করার পর আনসারটা আলাদা আলাদা লিখতে হবে। স্যার অথবা আলাদা কি শুধু এতটুকু মানে অথবা আরো একভাবে করা আনসারটা যায়। কিভাবে লিখবো? আনসারটা জাস্ট এভাবে রোমান 1 দিয়ে র মেটেরিয়াল ইউজড এত টাকা, রোমান 2 আচ্ছা প্রাইম কস্ট এত মানে টাকা, স্যার এত মানে এইটাই। শুধু এতটুকু লিখলে হবে ইয়েস না স্যার? ইয়েস ইয়েস, শুধু টাকার পরিমাণটা আর কিছুই না। হ্যাঁ স্যার। তাহলে টোটাল কস্টের নিচে দেখো এবার প্রফিটটা কিভাবে সেলস বের অফ হয়েছে। স্ক্র্যাপটা হ্যাঁ স্ক্র্যাপ, সেলস অফ স্ক্র্যাপটা বলছিল স্ক্র্যাপ বিক্রি না? করে কিছু টাকা পাইছো আর কি, মানে কিছু আমাদের আমরা বলি না বাসায় আনইউজড প্রোডাক্ট গুলা, যেগুলা ইউজড হচ্ছে না, আনইউজড, ব্যবহার করার দরকার হচ্ছে না, এই জন্য এগুলো আমরা ভাঙ্গারির কাছে বিক্রি করে দিই, স্ক্র্যাপ হিসেবে বিক্রি করে দিই। স্ক্র্যাপ হিসেবে অন্তত বিক্রি কট করলে করে গায়। হ্যাঁ স্ক্র্যাপ হিসেবে বিক্রি করলে কিছু টাকা পাওয়া যায়, তো এটাই জন্য মাইনাস করে দেবো খরচ থেকে। ইনকাম হলে তো সেটা খরচ থেকে মাইনাস করতে হবে, ঠিক আছে, এটা তো আর খরচ না, খরচ হলে এটাকে প্লাস করতাম, কিন্তু এটা কি আমি উল্টা এগুলো বিক্রি করে কিছু টাকা পাইছি, এর তো আগে টাকা কট পাইছি। করে গায় লাগে। হ্যাঁ কি আপনি নাকি কট কট করে করে গায় গিয়ে ফেলে বলতেছে। আচ্ছা এবার দেখো প্রফিটটা কিভাবে বের করে দেখো, টোটাল কস্টের সাথে প্রফিট যে যোগ হয়েছে। এখানে দেখা যাচ্ছে না। আমি আরো উপরে তুলতেছি। এই জায়গায় একটা কারেকশন আছে, আমি দেখো মার্ক করতেছি। এই যে 25 লিখছে না, এখানে 25 হবে না, এখানে হবে যে 15, 100 মাইনাস 15। তাহলে দেখো প্রফিট যখন সেলস এর উপর ধরতে বলবে, স্যার আর একটু নিচে নামান তো, আর একটু কি নিচে নামাই দেন, মানে এটা ওই আপনার ইয়েটা মানে আর একটু উপরে একটা জিনিস দেখার জন্য মানে আনসার শিটে স্ক্রিনটা নিচে নামানোর জন্য। উপরে কি দেখবো, আমি তো প্রফিট দেখাচ্ছি এখন। আচ্ছা দাঁড়াও, উপরে উপরে কি দেখতে চাচ্ছ সেটা বলো। কথা বলে না, জানে না স্যার। কোন এন্ট্রি দেখতে চাচ্ছে আর কি? এন্ট্রিটা বলো না আমাকে, কোন এন্ট্রিটা সেটা বলতে হবে তো। স্যার আমার সামনে হচ্ছে আপনার ওই ইয়েটা নেই তো, শিটটা নেই তো বলতে পারতেছি না, একটু শীট নামানো হবে শুধু। আমার সামনেই নাই, সমস্যা নেই। আচ্ছা প্রফিট ধরতে বলছে 15% সেলস এর উপর, এখন সেলস এর অ্যামাউন্ট প্রশ্নে নাই, তাহলে কস্টের উপর ধরতে হবে। কস্ট হচ্ছে আমাদের এখানে কত, 1,30,400, তাহলে কস্টের উপর ধরবো। এখন কস্টের উপর ডাইরেক্ট 15% ধরলে হবে না, একটা সূত্র আছে, এই যে সূত্রটা এখানে প্রফিটের নিচে দেওয়া আছে, সূত্রটা হচ্ছে রেট বাই 100 মাইনাস রেট, সূত্রটা হচ্ছে রেট বাই 100 মাইনাস রেট ইনটু টোটাল কস্ট, রেট বাই 100 মাইনাস রেট ইনটু টোটাল কস্ট। স্যার এখানে ভুল হয়েছে, 100 মাইনাস 25 হয়ে আমি গেছে। সেটাকে মার্ক করে রাখছি, এটা 15 হবে, 25 যেটা লেখা আছে এটা 15 হবে, কারণ রেট হচ্ছে, প্রফিটের রেট হচ্ছে 15%। সূত্রটা লিখে রাখো। সূত্রটা একটু আবার বলবেন? হ্যাঁ, রেট বাই 100 মাইনাস রেট ইনটু টোটাল কস্ট। রেট মানে প্রফিটের রেট। এই যে দেখো, দেখা যায় আর একটু দেখা যায় দেখা কিনা? যাচ্ছে না তো? না স্যার,
এখনো দেখা এখন যাচ্ছে দেখা যাচ্ছে ভাই। টোটাল কস্ট ইনটু উপরে রেট, নিচে 100 মাইনাস রেট। প্রফিট সমান টোটাল কস্ট ইনটু উপরে রেট, নিচে 100 মাইনাস রেট। হ্যাঁ লিখছি। দেখা গেছে? হ্যাঁ স্যার। ওকে, ইয়েস স্যার লিখছি। তাহলে রেট মানে হচ্ছে 15% প্রফিট করতে বলছে, তাই 15 লিখলাম। আর নিচে 100 থেকে 15 বাদ দিলে 85, আর টোটাল কস্টটা আমরা আগেই পাইছি 1,30,400। তাহলে প্রফিট যোগ করে দিলে সেলস। নিচে কিছু বাংলায় কথা লিখে আছে, কথাটা একটু পড়ো। কস্ট রেটে কখনো বেশি। নিচের লিখে নিয়ে কোনো প্রশ্ন আছে? না স্যার। ওকে, তাহলে এই অঙ্ক নিয়ে কারো কোনো প্রশ্ন? কোথাও না বুঝলে বলো। না স্যার। সবাই বুঝছো? জি স্যার। স্যার এই মডেল ম্যাথটাকে আপনি পিডিএফ দিচ্ছেন যে ওখানে আছে নাকি? অফকোর্স আছে, কি হবে না? না থাকে সলিউশনটা কি আছে? সলিউশনটা কি আছে? হ্যাঁ সলিউশনটা, হ্যাঁ সলিউশনটা আমি এখন দিব। এখন আমি সলিউশন প্লাস হোমওয়ার্ক দুইটা একসাথে একটা ডকুমেন্টস আপলোড দিব। তোমরা এটা এখন ডাউনলোড করবে, ঠিক আছে? এখনই দিব, এই ক্লাস শেষ হওয়ার সাথে সাথে। আমি তারপরে একটু করে দেখাই, দেখো। শো হচ্ছে? না স্যার এখন তো আসে নাই। আসে না, দাঁড়া আসবে। মোবাইলের চার্জ শেষ হয়ে যাচ্ছে স্যার। আর 2 মিনিট আছে ক্লাস। আর 5% আছে স্যার। এই যে দেখো সলিউশনটা করে রাখছি, ঠিক আছে? এই যে সলিউশনটা করে রাখছি, এটা তোমরা আগে না দেখে একবার করবা খাতায়। কোথাও আটকে গেলে তখন আমরা ডিরেকশনের হেল্প নিব, ঠিক আছে? এটা তো ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ডিসিশন মনে হয়। হ্যাঁ, আর ম্যানেজমেন্ট সাবজেক্টটা তো তোমাদের দুই ডিপার্টমেন্টের একই, ঠিক আছে? সলিউশনটা তোমাদেরকে দেখলাম যে ওখানে একটু কারেকশন ছিল, ভুল ছিল। এখানে তোমাদের এখানে সুবিধা কি, তোমাদের একটা ক্লাস পরে হওয়াতে ওই কারেকশনগুলো করা হয়েছে, ঠিক আছে? এই যে এখানে হোমওয়ার্ক কত? এই যে হোমওয়ার্ক দেখো লেখা আছে লেকচার শিটের 2 3 4 তিনটা অঙ্ক তুমি आंसर করতে পারবা। তিনটা অঙ্ক প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তিনটা অঙ্কই आंसर। লেকচার শিট কোনটা জানো তো? যেটা তোমরা আগে থেকে ডাউনলোড করে রাখছো ওইটা, ঠিক আছে? আচ্ছা জি স্যার। তাহলে আমি একটাই তো দিছি লেকচার শিট, ওইটাই। তাহলে আমি এই সলিউশনটা এখন আপলোড করে দিচ্ছি, কেমন? জি স্যার। ওকে, তাহলে ক্লাস নিয়ে কারো কোনো আপত্তি নাই তো? না স্যার। না ভাইয়া। বুঝছো তো সবাই? না স্যার। বুঝো নাই? হ্যাঁ স্যার বুঝছি। বুঝছি স্যার। এ জানি না স্যার বললো। স্যার বুঝছি, একটা প্রশ্ন ছিল। বলো না। স্যার যদি প্রশ্নে ব্যাড ডেটস থাকে, তারপর ইনকাম ট্যাক্স থাকে, ইন্টারেস্ট থাকে, ওই অঙ্কটাতে যদি ইনকাম স্টেটমেন্ট করতে বলে, তখন আমি ওই ইনকাম স্টেটমেন্টে আসবে, ইনকাম স্টেটমেন্টে আসবে। আর ইনকাম স্টেটমেন্ট আর কস্ট শিট তো এক কথা না, ঠিক আছে? কিছু আইটেম আছে যেগুলো কস্ট শিটে আসে না, বাট ইনকাম স্টেটমেন্ট আলাদা করে চাইলে আসবে। আমাদের সেকেন্ড ক্লাসে ইনকাম স্টেটমেন্ট ওখানে দেখাবো, ঠিক আছে? তো ওকে, আজ তাহলে হ্যাঁ বলো। স্যার ভিডিওগুলো কি দেওয়া হবে? ভিডিওগুলো ভিডিও তো আমি এখনই আপলোড দিব। আমার প্রত্যেকটা ক্লাস স্যার আপনারা ক্লাসগুলো দিচ্ছেন কিন্তু অন্য স্যারদেরকে বললাম না, অবশ্যই বলতেছে পরবর্তী ক্লাসে অন্য স্যারকে জিজ্ঞেস করব, মানে ওই স্যারকে বলবা যে স্যার আমার ফার্স্টে দুইটা ক্লাস পাই নাই আমি, তাহলে একটা আপলোড প্রবলেমের কারণে। হ্যাঁ, ওই স্যারকে বলবা, ওই স্যারের ক্লাসে বলবা যে স্যার আমি আগের ক্লাসটা মিস গেছে। স্যারকে নোট দিতে বলছে মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, তো আপলোড দিয়ে দিবে, সমস্যা দিয়ে দিবে। তোমার ক্ষেত্রে আরই লাগবে তারই দিয়ে দিবে, ঠিক আছে?
ওকে, তাহলে আজ এতটুকুই থাক, ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। তোমরা হোমওয়ার্ক গুলা করে ফেলবা, ঠিক আছে? আমি হোমওয়ার্ক গুলা চেক করবো next আসসালামু class এ। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। এইসব কাবজাব কথা শুনিয়েন না।